ভিউ করে দেখে নেয়, কারণ আপনার লিঙ্কটা ওপেন করে কেউ আপনার গিগের ডিসক্রিপশন বা আপনার ডিটেলসটা পড়ে দেখে নেয়, সেই জন্য আপনার একটা ক্লিক করে নেয়। যদি কেউ দেখতে তাহলে সেটা ক্লিক করতে। গতকাল গিগ পাবলিশ করতে পারিনি এরকম কেউ আছে আমরা, বা কোনো সমস্যা হচ্ছে গিগ পাবলিশ করতে? না ভাইয়া, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা জি শামীম ভাই, আমি আচ্ছা প্রবল ভাই, কি সমস্যা আপনার বলেন। আমি ওই যে ক্যানভা নিয়ে আসলে করতে পারছি না, টেমপ্লেটটা করতে পারছি না, আর আমি গ্রাফিক্সের কাজ যত শিখি নাই। গ্রাফিক্সের কাজ জানতে হবে না, এই সামান্য তো এডিটের জন্য আমি বলি। জি, পিকচার এডিটের জন্য, এইটুকু এডিটের জন্য আপনার গ্রাফিক্স শিখতে হবে না। জাস্ট ক্যানভাতে একদম রেডিমেড, মানে আপনি যেটা চান, যদি 10 মিনিট আপনি ইউটিউব করতেন, মানে ক্যানভার একটা পিক এডিটের জন্য আপনি বস হয়ে যেতেন। ইউটিউবে জাস্ট একটা ভিডিও যদি দেখতেন, বাংলা ভিডিও হোক। জি, এটা আসলে আমি বুঝি নাই, এখন দেখছিলাম তো, এটা মনে হয় পারা যাবে। এর আগে আপনাদের ওইটা বলে দিয়েছি যে যে কোনো প্রবলেম, আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা গুগলকে সার্চ করে অভ্যস্ত করে নিন। এটা যদি না করতে পারেন তাহলে প্রত্যেকটা কাজে আপনার সমস্যা থেকে যাবে। শুধু আপনি না, এখনো আমার যদি কোনো কাজে সমস্যা হয়, আমি নিজেও এখনো গুগলকে প্রশ্ন করি। সো এই গুগলে মানে সার্চ করার অভ্যাসটা আমাদের বৃদ্ধি করতে হবে। যত বেশি বৃদ্ধি করবো তত বেশি নলেজ বাড়বে, তত বেশি মার্কেট প্লেসে জায়গা করে নিতে পারবো। জি, এখন পারা যাবে ভাই। আচ্ছা তাহলে ওকে, তো গিগ পাবলিশ তাহলে প্রবাল শাহ ভাইয়ের হয়নি। জি, আচ্ছা, আর কার হয়নি? গিগ পাবলিশ হয়নি এখনো কার? ভাই আমার হয়নি। জিহাদ ভাই, কি সমস্যা হচ্ছে? ভাই সমস্যা বলতে মনে করেন যে আমার স্বাস্থ্য ভাইয়ের দ্বারা আমি একটা এর আগে অ্যাকাউন্ট ছিল, মানে সেই অ্যাকাউন্টে একটা গিগ করার পর মনে করে গিগ ডিলিট করে দিয়েছি। এখন নতুন ভাবে গিগ ক্রিয়েট করলে মানে একটু ঝামেলা করতেছে, এক্সাম যাইতেছে। আপনি এই প্রবলেমটা আজকে বলতেছেন? আমরা তো এটা নিয়ে কবে থেকে কথা বলে আসতেছি যে ভাই গিগ পাবলিশ করতে হবে। গতকালকে আমাদের গিগ পাবলিশ করার কথা ছিল। প্রবলেমটা আজকে শেয়ার করা, আপনি আগে শেয়ার করতেন যে ভাই আমার প্রবলেম ছিল। যদি এক্সাম নিয়ে প্রবলেম হয় তাহলে এক্সামের একটা ব্যবস্থা করতে হবে। ফিউচার আমাদের সবারই এক্সাম দিতে হবে। এখানে যারা আছি সবাই যদি মনে করে যে বা হয়ে যাচ্ছে, আমার 2-একটা গিগ পাবলিশ হয়ে যাচ্ছে, ভালো হতো, কখন আপনার কাছ থেকে এক্সাম চেয়ে বসবে ফাইবার, এটা কখনো মানে বলা যাবে না যে কখন আপনার কাছ থেকে এক্সাম চাই বসবে। সো এটার তো একটা প্রবলেম হলে সলিউশন তো অবশ্যই করতে হবে। আপনি প্রবলেমটা যদি না শেয়ার করে নিজের মধ্যে রেখে দিয়ে টাইম ওয়েস্ট করে যান, টাইম ওয়েস্ট বলতে আমি বোঝাচ্ছি আমাদের ক্লাসে কন্টিনিউ করছেন কিন্তু শেয়ার করেননি। ভাই আমি চাচ্ছিলাম যে আপনার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, মানে অ্যাকাউন্টটা ডিজিটাল করে দিয়ে। এখন আপনাদের উপর ডিফেন্স করবে হচ্ছে ক্লাস আগানোটা। যদি আপনারা গতকালকে বা তার আগের দিনই হচ্ছে গিগ রিসার্চ কমপ্লিট করা থাকতো, তাহলে আমরা গিগ তার আগের দিন ক্লাসেই পাবলিশ করে নতুন একটা টপিকে চলে আসতে পারতাম। কিন্তু আপনাকে রেখে যদি এখন আমি নতুন একটা টপিকে ক্লাস নিয়ে ফেলি, আপনি এইটা করবেন নাকি আগে গিগ পাবলিশ করবেন? সময় পাবেন না। তো আমি একদিনই গিগ করতে ভাই, একদিনই পারবো, সমস্যা নাই আমার, একদিনই পারবেন। কিন্তু আমি আজকে যে কাজটা দিব তাহলে আপনি হোমওয়ার্ক করবেন কিভাবে? সো আমাদের সাথে কন্টিনিউ করাটা হচ্ছে সবার জন্য বেটার হবে। মুজাহিদ ভাই, আপনি কয়টা গিগ পাবলিশ করেছেন? স্বপন ভাই, আমি একটা গিগ পাবলিশ করেছি। কি বিষয়ের উপরে? যে ইমেল মার্কেটিং এর, আপনার ইমেল কালেকশন। গুড। স্টার্টিং এ কত ডলার আছে এটা? আমার হলো $10। $10। তো আমি সাজেস্ট করব ছোট ছোট গিগ দিয়ে প্রথমত আপনারা স্টার্টিংটা করেন, যেটা আমাদের
বেসিক সেটা হচ্ছে $5 স্টার্টিং করলে ভালো হয়। কেন বলছি, সার্ভিসটা ছোট হোক, আপনি মিডিয়াম যে ইয়েটা আছে আমাদের সেটাতে বেশি দেন, প্রিমিয়ামে বেশি দেন, স্ট্যান্ডার্ডে বেশি দেন। বেসিক যেটা সেটা আমাদের $5 স্টার্টিং করলে ভালো হয়, যদি সেটা সোশ্যাল মিডিয়া হয়, হোক ইমেল মার্কেটিং, ভাইয়া সেটাও আমি যদি $5 দেওয়া সম্ভব হয় ভালো হবে। $15 দিছি, প্রথমে $25 দিয়েছিলাম, পরে আপনি বলছেন কমাইতে, তখন 15 করেছি। ঠিক আরো কমানো উচিত, মানে এডিট না করা 2000 ভালো ইমেল হবে। কালেক্ট আর একটা ক্যাম্পেইন আর কি। না, ঠিকঠাকই আছে, তবে আমরা ছোট সার্ভিস দিয়ে প্যাকেজটা যদি একটু কমাই, আসলে জি মূলত ভাই। ফাইবারের ছোট ছোট কাজগুলো একটু বেশি চলে, আর আমরা প্রথমত মার্কেটে আসছি, তো সার্ভিসটাকেও ছোট করব, প্রাইসটাকেও ছোট করব। স্ট্যান্ডার্ড আছে আমাদের, প্যাকেজ তো 3টা, যেটা স্বপন আমাদের ভাই, ছোট জি বেসিক সেটাকে আমরা ছোট রাখার চেষ্টা করব। আমি হলো 10, 15 আর 25 দিয়েছি। মানে আপনার হলো বেসিক 10, তারপর স্ট্যান্ডার্ড 15 আর হলো প্রিমিয়াম দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, আমাদের আমিও তাই কাস্টম অফার করেছি। কিন্তু সবগুলো গিকে কিন্তু আমাদের কাস্টম অফারের অপশন কিন্তু আমরা পাবো, অর্থাৎ ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী কিন্তু সবসময় দিতেই পারবো। তো আমাদের স্টার্টিংটা যদি কমও রাখি, তাহলে আমরা তাকে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলা প্যাকেজ কিন্তু সার্ভিস দিতে পারবো। তো ওগুলো তো আমার অ্যাভেলেবলই, চাইলেই কাস্টমও দিতে পারবো। তো আমরা স্টার্টিংটা একটু কমাই দেবো, হ্যাঁ। ওকে, মনিরুল ইসলাম ভাই, কি অবস্থা? আপনার কয়টা গিগ পাবলিশ করেছেন? ভাইয়া একটা করছে, আরেকটা হচ্ছে ইয়া আরেকটু বললে কমপ্লিট হবে। আচ্ছা, একটা কি বিষয়ের উপরে এটা? ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং। স্টার্টিং জি কত ভাইয়া, দিয়ে করেছেন? প্রাইসিং কত? $5। $5। নিখিল ভাই, কি অবস্থা আপনার? একটা গিগ আপনার দুইটা ডিভাইস থেকে আছেন, তো একটা ডিভাইসের একদম সাউন্ড লো করে দেন, তাহলে আপনার এই প্রবলেম হবে না। ভাই আমি একটা গিগ পাবলিশ করেছি কি বিষয়ের উপরে? ইমেল মার্কেটিং এর উপরে। স্টার্টিং এ কত দিয়েছেন? ভাই প্রাইসটা $10 দিয়েছি স্টার্টিং। আচ্ছা, সমস্যা নেই, তবে গিগ একটা থাকলে আমাদের প্রবলেম হচ্ছে এখানে, আমরা একটা গিকের মাধ্যমে যত বেশি ভাই রিকোয়েস্ট পাবো, যদি দুইটা হয় তার চাইতে বেশি ভাই রিকোয়েস্ট পাওয়ার সম্ভাবনা আছে। যেটা কম্পালসারি আপনাদেরকে বলে দিয়েছিলাম আমি প্রথম দিন, যে ফাইবারে কাজ করার কম্পালসারি আমাদের বেসিক কিছু ফর্মুলা আছে। আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি কমন প্যাটার্নের কিছু কথা বলার জন্য, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য কমন প্যাটার্নের কিছু কথা বলেছিলাম, ফাইবার মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য আপনাদেরকে কমন প্যাটার্নের কিছু কথা বলেছিলাম। সেটা হচ্ছে ফাইবারে যেটা করতেই হবে, নিখিল ভাই আপনার মাইক্রোফোন করে মিউট করেন। ফাইবারে কাজ পাওয়ার জন্য আমাকে ফার্স্ট করতে হবে প্রতিদিন যে বায়ার রিকোয়েস্ট আছে 10টা করে, এটা পাঠাতেই হবে। যদি আপনি 8টাও করেন তাহলে আপনার কাজে ঘাটতি থাকছে, অর্থাৎ 8টা করেও পাঠানো যাবে না, 10টাতে 10টাই করতে হবে, এটা কম্পালসারি। আপনাকে ফাইবারে কাজ করতে হলে প্রথমে যেটা করতে হবে, মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রশ্নটা বারবার আসবে আমি জানি, পরেও ক্লাসে আসবে, এরপরেও আসবে, তারপরেও আমি আবার বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট আপনাকে পাঠাতে হবে। তো বায়ার রিকোয়েস্ট কি, এটা কি আমরা সবাই জানি নাকি বলতে হবে বায়ার রিকোয়েস্টটা কি? ভাই একটু বলতে হবে। বলতে হবে ভাই। ওকে, আমি একটু পূর্বেও বলেছি, আবারও বলছি, বায়ার রিকোয়েস্ট হচ্ছে এমন একজন কাস্টমার যার গায়ে লেখা থাকবে যে সে কি কিনতে চায়। তো ওইটার উপরে ডিফেন্স করে আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং সার্ভিস সম্পর্কে তাকে বোঝানো, অর্থাৎ পাম দিয়ে কনভেন্স করে আপনার প্রোডাক্টটা তার কাছে সেল করা হচ্ছে আপনার দায়িত্ব। এটা হচ্ছে বায়ার রিকোয়েস্টের ওয়ে। তো আপনার মতো অনেক কম্পিটিটর, অনেক ফ্রিল্যান্সার, এখানে শত শত ফ্রিল্যান্সার আছে, তারাও তো চেষ্টা করবে অবশ্যই তার সার্ভিসটা সম্পর্কে বোঝানোর জন্য, এটা কিছু কথা লেখার জন্য। আপনাদেরকে একটা ফাইল দেওয়ার কথা ছিল, ডকুমেন্ট ফাইল, যেখানে 75টার মতো মেবি প্রপোজাল ছিল। আপনারা কি সেই ফাইলটা পেয়েছেন সবাই? ভাই না ভাই, পাইনি। না ভাই পাইনি তো। পাইনি। না ভাই পাইনি। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে সেই তাহলে এই সম্পর্কে একটু বোঝাবো, আর সেই ফাইলটাও দিয়ে দেবো ইনশাল্লাহ।
তো বাই রিকোয়েস্ট হচ্ছে এরকম একটা বিষয় যে কাস্টমারের গায়ে লেখা থাকবে বা কাস্টমার নিজেই বলবে যে তার কি দরকার। এখন আপনার মতো অনেক দোকানদার আছে যারা অনেকেই হয়তো তার প্রোডাক্ট সম্পর্কে বলছে, আপনাকেও বলতে হবে। এখন এখান থেকে চিন্তা করে নেন কি ডিফারেন্স হলে আপনার সার্ভিসটা সেল হবে। এই থিঙ্কটা আপনাকে করতে হবে। আপনার মধ্যে যত বেশি ক্রিয়েটিভিটি কাজ করবে, আমি আপনাদেরকে ওয়ে শিখাবো যে এরকম হলে একটু আলাদা টাইপ হয়, এরকম হলে একটু আলাদা টাইপ হয়, কিন্তু আমি এটা আপনার প্রোডাক্ট আপনাকেই সেল করার জন্য ক্রিয়েটিভিটি আপনার রিসার্চ করতে হবে, দেখতে হবে যে পাশের দোকানদার কিভাবে একটু কাজ করতেছে, কি টেকনিক ইউজ করতেছে, এই বিষয়ের উপরে সব সময়। আমি একটা কথা বলেছিলাম যে 5 বছর আগে মার্কেটিং এ বা যে কোনো বিষয় 5 বছর আগে যে কথা দ্বারা মানুষকে কনভিন্স করা যেত, এই যুগে এখন সেম কথা দ্বারা মানুষের কনভিন্স হয় না। কারণ হচ্ছে যুগ পরিবর্তনশীল। এই যুগের পরিবর্তনের সাথে সাথে প্রত্যেকটা কথা পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা টেকনিক পরিবর্তন হচ্ছে, মার্কেটিং ওয়ে গুলো পরিবর্তন হচ্ছে। কখন কে কি টেকনিকে মার্কেটিং করছে এটা একদম কোম্পানির ওয়ে। আপনাকেও একটু সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, তাদের থেকে একটু আলাদা হতে হবে, আপনার সার্ভিস সম্পর্কে একটু এক্সট্রা গ্যাস মারতে হবে ক্লায়েন্টকে, তবে আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যায়। এরপরে নিখিল কুমার ভাই, আবু তালেব ভাই তো গিক আছে। আবু তালেব ভাই আপনি তো অর্ডারও পাচ্ছেন, দেখলাম 2টা অর্ডার পেয়েছেন, সেদিন গ্রুপে চ্যাটিং করছিলেন মেবি। আবু তালেব ভাই কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। অর্ডার কমপ্লিট করেছেন নাকি? জি ভাই, অর্ডার 2টা ছিল, 2টা অর্ডার কমপ্লিট হয়েছে। বাহ, এত ফাস্ট! জি ভাই, আমার টিম আছে তো টিমদেরকে দিয়ে কমপ্লিট করে নেই। ও আচ্ছা, আসলে ফ্রিল্যান্সিং করতে হলে টিম, উইদাউট টিম ফ্রিল্যান্সিং খুবই কষ্টকর। আমি বলবো না ইম্পসিবল, তবে খুবই কষ্টকর। ফ্রিল্যান্সিং করতে হলে টিম নিয়ে কাজ করার মতো টেন্ডেন্সি থাকতে হবে। যেরকম আমাদের এই ক্লাসটাতে আমরা একত্রিত ভাবে করছি, এখান থেকে একটা টিম বের হতে পারে যা সারা জীবন একসাথে কাজ করবে। তাহলে হবে কি, আমার কাজ সবাই মিলে করে দিচ্ছে, আরেকজনের কাজ সবাই মিলে করে দিচ্ছি, বা এরকম একটা কমিউনিকেশন বা একটা রুলস টিমের মধ্যে মাধ্যমে কিন্তু হয়ে যেতে পারে। টিম ছাড়া কাজ করা খুবই কষ্টকর। আবু তালেব ভাই আপনার গিগ এখন কয়টা? আমার 2টি গেছে ভাইয়া। 2টা দিয়ে কাজ করছেন এখন? জি ভাইয়া, 2টাতে আমার কাজ আসছে, 2টাতে অর্ডার আসছে। বাহ, ভালো। আর সে কারণে আমি হচ্ছিল নতুন কোনো গিগ দেই নাই। আমি 2টা থেকে তো আসতেছে অর্ডার, তো আমি 2টাতেই হচ্ছিল একটু মার্কেটিং করি। ভালো। আচ্ছা, গিগ যদি দেনও তাহলে আপনার নতুন মানে এটার প্রতি কোনো ইফেক্ট পড়বে না। আপনি যদি নতুন গিগ ক্রিয়েট করেন, ওই আগের যে গিগ আছে এটার প্রতি কোনো ইফেক্ট পড়বে না। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু 2টাতে কাজ করছেন কমফোর্টেবল। ওকে, এভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, গিগ খুললেও সমস্যা নেই। জি ভাইয়া, আমি তো হসপিটালে আছি তো ভাইয়া, সেজন্য একটু নয়েজ আসছে, সেজন্য মাইক্রোফোনটা অফ রাখছি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, রফিকুল ইসলাম রফিক ভাই, আপনার কি অবস্থা, কাজের কি অবস্থা বলেন? সালাম আলাইকুম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া সালাম। হ্যাঁ, আমি সম্পূর্ণ করতে পারি নাই গিগ, বুঝছেন? লেখছি অনেক দূর পর্যন্তই, শেষ করতে পারিনি, একটু অসুস্থ তো। আচ্ছা, আপনারা যদি শেষ না করেন, এই যে একটা গিগ নিয়ে সামান্যতম, আমরা অবশ্যই একটা সেই লেভেলে চলে আসছি, অর্থাৎ ইনশাআল্লাহ আজকের মধ্যে শেষ করে ফেলবো ভাইয়া। আপনারা কিন্তু 3 দিন সময় নিয়ে ফেলছেন একটা গিগের জন্য, সো এটা হিউজ টাইম আমি মনে করি। আসলে 50টা ক্লাসের মধ্যে আমাদের এত কিছু শিখা, আর্ন করা ভাই একটু থেকে যাচ্ছে, তো আরো ফাস্ট হতে হবে। ফ্রিল্যান্সার হতে হলে যে আবু তালেব ভাই জানে যে আসলে ফ্রিল্যান্সারদের টাইম মেনটেনটা কি একটা ব্যাপার। হ্যাঁ, টাইম মেনটেন মোস্ট ইম্পর্টেন্ট। মনে করেন এক্সাম্পল আপনাদেরকে বলি, উদাহরণস্বরূপ যদি বলি, একটা ক্লায়েন্ট মনে করেন আপনাকে বলেছে যে আগামীকাল 6টায় আপনার সাথে কথা হবে, দেখবেন ঠিক 6টায় সে অনলাইনে আসবে এবং 6টায় আপনার সাথে কথা বলবে। আপনি যদি 5 মিনিট লেট করেন, আপনাকে মানে কথা বলার মতো টাইম দিবে না, মানে আপনাকে কোনো চিনাই না, এরকম একটা মুডে থাকবে সে। ঠিক আছে, তো এরকমই বিষয়, আপনি 6টাতেই এসে তার সাথে কথা বলতে হবে। যদি 5 মিনিট লেট করেন, ওর আপনার সাথে কথা বলবে না।
একদম বেসিক। বাইরের কান্ট্রির বাইরেরা কিন্তু এরকম ভাবে টাইম মেনটেন করে থাকে, আর ক্লায়েন্টের সাথেও আমাদের এভাবেই টাইম মেনটেন করতে হবে। সো ফ্রিল্যান্সারদের টাইমের কিন্তু টাইম মেনটেন মোস্ট ইম্পর্টেন্ট। পরে রাকিবুল ইসলাম ভাই, কি অবস্থা? আপনার গিগ কয়টা পাবলিশ করেছেন? ভাই আমার 2টা গিগ পাবলিশ করছি, তার মধ্যে একটা গিগ গতকালকে যেটা করছিলাম আর কি, ওইটি অনেকবার এডিট করার জন্য আর কি আমাকে এখন মেসেজ দিচ্ছে ইওর গিগ অ্যানালিটিক্যাল আর ব্ল্যাক মানে ব্যাক ভিউ এর ইমপ্রেশন ক্লিক এন্ড অর্ডার ইউ উইল বি এবল টু অ্যাক্সেস। ভাই আমি বলেছিলাম যে গিগ এডিট করা যাবে না, আপনি মেবি তখন ছিলেন কিনা আমি জানি না, তবে বলেছি যে গিগ এডিট করা যাবে না। আমি শুধু 2বার এডিট করছিলাম। এই 2বার? আপনি শুধু 2বার করেছেন, একবারই করা যাবে না, সেখানে আপনি 2বার এডিট করেছেন। আচ্ছা, গিগটা আমি বলি রকিবুল ভাই, গিগ এডিট করার জন্য আপনি ফার্স্ট যখন গিগটা ক্রিয়েট করছেন তখন আপনি থিংকটা একদম ডিপলি করে তারপরে গিগ ক্রিয়েট করতে আসেন, মানে করার পরে আর চেঞ্জের দরকার নেই। গিগ যদি আপনি এডিট করেন তাহলে আমি বলেছিলাম যে আপনি যে পেজটাতে থাকবেন, মনে করেন গিগ খোলার পরে আপনি সেকেন্ড পেজে আছেন, সার্চ রেজাল্টে সেকেন্ড পেজে আছেন, তো আপনি এডিট করার পরে যে 5 নাম্বার পেজে চলে যাবেন না, এর কোনো ভুল নেই। এবং কি বেসিক্যালি এইটাই হয়, এডিট করলে গিগটা ডেমোশন হয়ে যায়। আপনি 2বার এডিট করেছেন, তাহলে 5 দুগুণে 10 নাম্বার পেজে চলে যাওয়ার কথা, আপনি যে আছেন এটাই অনেক বড় কিছু। যাই হোক, আপনি আমাদের মধ্যে আর কেউ গিগ এডিট করবো না, আর গিগ এডিটের চাইতে ডিলিট করে দেওয়া ভালো। হ্যাঁ, ডিলিট করে দিয়ে আপনি নতুন গিগ তৈরি করেন, তাতে সমস্যা নেই, বাট গিগ একবার ক্রিয়েট করার পরে আর এডিট করা যাবে না। আচ্ছা ভাই, পাবলিশ করার আগে যদি আমি এডিট করি তাতে কোনো সমস্যা নেই, পাবলিশ করার আগ পর্যন্ত কোনোটাই আপনার হাতে, যতক্ষণ সময় নিয়ে আপনি এই জন্য পাবলিশ করি নাই ভাই, আমার একটু দেখতেছি তারপরে আস্তে ধীরে করি একটু। আচ্ছা ভাই, গিগটা আমরা মার্কেটিং করব কেমনে? আচ্ছা, গিগটা মার্কেটিং করব কিভাবে? এটা কি সোশ্যাল মিডিয়াতে খুব একটা গিগ মার্কেটিং করতে পারি আমরা টুইটারের মাধ্যমে, টুইটারের হ্যাশট্যাগ ব্যবহার করে, পোস্টের মাধ্যমে। এছাড়া আমি বলেছিলাম ফেক আইডির ব্যাপারটা, আপনাদের কয়জনের ফিমেল এবং ফেক আইডি করে কি অবস্থা, বর্তমান অবস্থা কি? প্রতিনিয়ত পোস্ট করেছেন, রিচ করেছেন অ্যাকাউন্ট, এরকম কেউ আছেন যে একটু হলেও রিচ করেছে, ইউএসএ পিপুল আসতেছে এরকম? আমার একটা টুইটার অ্যাকাউন্ট আছে মেন নামে আর কি, আমেরিকান, তো এটা মোটামুটি আপনার আমেরিকান হচ্ছে ফলো করছে গুগলার আর কি। বাহ, ভালো। এই অ্যাকাউন্টটাতে আপনার এই সার্ভিস সম্পর্কে পোস্ট করতে হবে। তবে গিগের মার্কেটিং সম্পর্কে অবশ্যই দেখাবো, কিন্তু গিগ পাবলিশটি অনেকে করেনি, এটা নিয়ে তো কনফিউজ আছি শামিম ভাই। জি ভাই। শোভন ভাই, তাহলে ওই গিগটা কি ডিলিট করে দিব? আর যদি ডিলিট করে দিই তাহলে পরের গিগের জন্য কি মানে সমস্যা হবে না মেসেজটা? না, কোনো সমস্যা হবে না। আমি সাজেস্ট করব এটা ডিলিট করে দেওয়ার জন্য। ডিলিট করে আপনি নতুন গিগ ক্রিয়েট করেন। ভাই আমার প্রাইসিংটা কি বেশি হয়ে গেছে? মানে এই টাইপের না, ঠিক আছে, অর্ডার কম পাওয়া যাবে না? অর্ডার কম পাওয়া যাবে এরকম বিষয় না, তবে স্টার্টিংটা একটু কম হলে ভালো হতো। সমস্যা নেই, আপনার সার্ভিসটা যেহেতু বড় টাইপ, একটু বড় সার্ভিস আছে, যেহেতু আপনি কালেক্ট করবেন দেন মার্কেটিং করে দিবেন, ঠিকঠাকই আছে। আচ্ছা শামিম ভাই, কয়টা গিগ পাবলিশ করেছেন? ভাই একটাই করেছি, ইমেল মার্কেটিংটা ইনস্টাগ্রাম নিয়ে মানে চলতেছে আর কি। ইনস্টাগ্রাম নিয়ে আপনারা যদি গিগ ক্রিয়েট করেন দেখবেন এটার ইমপ্রেশন অনেক বেশি হবে। আচ্ছা, ইনস্টাগ্রাম এবং ইমেল মার্কেটিং 2টা পাবলিশ করেছেন, এরকম কেউ আছেন আমাদের ক্লাসে? ভাই আমি করেছি। আচ্ছা, 2 জনকে পাইলাম। কোন গিগের ইমপ্রেশনটা বেশি? ভাই ইনস্টাগ্রামটা বেশি আমি দেখলাম। ইমতিয়াজ ভাই? ভাই ইনস্টাগ্রামে। ভাইয়া আমি হচ্ছে ইমেল কালেক্টের ওই যে গিগটা করেছি ওটাতে ইমপ্রেশন পেয়েছি 25টা, কালকে খুলেছি। আর যেটা ইনস্টাগ্রাম কালকে হচ্ছে রাত্রে খুলেছি ওটা হচ্ছে ইমপ্রেশন পেয়েছি 36টা। আর যেটা হচ্ছে সোশ্যাল ইমেল মার্কেটিং এর জন্য খুলেছি ওটা হচ্ছে পরশুদিনকে খুলেছিলাম, ওটার ইমপ্রেশন এখন 25টা।
তো দেখেন আমি বলেছিলাম যে ইনস্টাগ্রামের মার্কেট ইয়াটা বেশি চলে আর কি, ফাইবারে ইনস্টাগ্রামের কাজটা একটু বেশি চলে। তো আপনারা যদি ইনস্টাগ্রাম দিয়ে স্টার্টিংটা করেন, দেখা যাচ্ছে যে একটা অর্ডার চলে আসবে অটোমেটিক্যালি। ইনস্টাগ্রাম ভাই আজকের মধ্যে আমি করে নেবো, আমি এটা করতেছি আর কি, লিখতেছি ডিসক্রিপশন কি দিব, টাইটেল কি দিব, এগুলো সব করতেছি আর কি। অবশ্যই একটু আইডিয়া দিয়ে। ঠিক আছে শামীম ভাই, অবশ্যই একটু মনোযোগ সহকারে। হ্যাঁ অবশ্যই ভাই, আজকে আমার এক ছোট বোনকে এতে ভর্তি করতে হবে, আপনার কলেজে ভর্তি করতে হবে, তাই একটু ফোনে কানেক্ট থাকবো। ওকে শামীম ভাই, ফাস্ট করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি আজকে ভাই এরপরে এরকম কাজ নাই আর। ভাই ইমপ্রেশন কিভাবে দেখতে হয়? আচ্ছা আপনার ইমপ্রেশন কিভাবে দেখতে হয়? সুইচ টু সেলিং করার পরে, সেলিং মোডে আসার পরে আপনার গিকে চলে যান। গিকে দেখেন ইমপ্রেশন দেখার একটা অপশন আছে। গিকে আসলে আপনার ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, ক্যান্সেলিং সবকিছুই দেখাবে এখানে। ওকে শাফায়েত ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ নিখিল ভাই বলেন। ভাই ফাইবার কমিউনিটিটা কি? টার্মস এন্ড কন্ডিশন কমিউনিটি যেটা, সেটা হচ্ছে আপনার যদি হেল্প সেন্টারের কমিউনিটি সম্পর্কে বলেন, তাহলে তাদের আপনার মনে করেন কোনো প্রবলেম হয়েছে, আপনি ফাইবার কমিউনিটি কোথায় পেয়েছেন? ফাইবারে নাকি ফ্রিল্যান্সার ফেসবুকে? হ্যাঁ এটা ফাইবারই পেয়েছি। আচ্ছা, আপনার কোনো প্রবলেম সম্পর্কে ওরা হেল্প করবে। আচ্ছা ঠিক আছে ভাই। ওই যে ফাইবারের ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ডের ওখানে কমিউনিটির একটা অপশন আছে, তো ওখানেই মনে হয় ভাই পেয়েছে। এবং কমিউনিটিতে ক্লিক করলে দেখা যাচ্ছে ইভেন্ট, ব্লগ, ফোরাম, কমিউনিটি স্ট্যান্ডার্ডস, পডকাস্ট এগুলো আসতেছে। আচ্ছা, এটা ফোন থেকে আপনারা লগইন করেছেন ড্যাশবোর্ডে? না ভাইয়া, এটা হচ্ছে ল্যাপটপ থেকে আছে। আমি এটা প্রোফাইলের ছবিতে ক্লিক করলে ড্যাশবোর্ডের যে অপশনটা আসে, ড্যাশবোর্ডে ক্লিক করলে এগুলো আসছে, মানে উপরে লেখা আসছে এগুলা। ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগ, অ্যানালাইটিক্স, আর্নিং, কমিউনিটি মোডে ক্লিক করলে বায়ার রিকোয়েস্ট, তারপর লার্ন অনলাইন কোর্সেস এগুলো আসছে। এগুলো আচ্ছা, এগুলো নিয়ে আমাদের আমার একটা প্রশ্ন ছিল। বলেন ভাইয়া। ওই গিগের এডিট ক্ষেত্রে মনে করেন আমার হয়েছিল কি, ভুলে একবার এডিটে চাপ লেগে গেছিল, তো সাথে সাথে আমি ব্যাক করছি, এটা কি এডিটের মধ্যে পড়ছে? না না, সমস্যা নেই যদি কোনো প্রকার চেঞ্জ না করেন। চেঞ্জ করি নাই, কিন্তু চাপ লেগে ভিতরে ঢুকছিল, পরে আমি ব্যাক করছি। না সমস্যা নেই। আচ্ছা ওকে, এখানে এই বিষয়গুলো নিয়ে আমাদের এত কিছু আপাতত জানার দরকার নেই। যেটা জানার দরকার সেটা হচ্ছে আপাতত মোর, গিগ, অর্ডার আসলে, তারপরে না অর্ডার অপশন, জাস্ট মেসেজ। এরপরে আমাদের আর্নিং কমিউনিটি হচ্ছে আমাদের হেল্পের জন্য, এখানে আমরা কমিউনিটির সাথে যোগাযোগ করতে পারি। আর যে ভাই বললেন ভাইয়া গিগ খোলার পরে, হ্যাঁ গিগ খোলার পরে ভাইয়া নিচের দিকে দেখলাম বলছে কি যে কিছু কোর্স আছে, এগুলো এনরোল করলে হয়তো গিগটা আরো ভালো র‍্যাঙ্কে যাবে। হ্যাঁ, তো ওগুলা কি ফ্রি মনে হয়? ওগুলা করা যায়? না, এখানে ফ্রি না, এখানে চার্জ আছে। তারপরে ভাই আরেকটা দেখলাম পাবলিকে কি যে আর্নে $20। হ্যাঁ, এগুলো আর্নে ব্যাচ, মানে একটা ব্যাচ দিবে ওগুলো। জি জি, এগুলো তাদের একটা হচ্ছে এক্সাম সিস্টেম করেছে তাদের। এই সিস্টেমে আপনি যদি $5 বা $10 দিয়ে গিকের জন্য একটা ব্যাচ লাগাই নেন, দেখা যাচ্ছে আপনার ওই গিকটাকে একটু ভালো পজিশনে নিয়ে এসে রাখবে, এই আর কি। শোভন ভাই, আপনার ওখানেও তো ওই লেখা দিচ্ছে। কোথায়? আপনিও কি এডিট করছিলেন 2-3 বার?
এটা হ্যাঁ হ্যাঁ এটা না ভাই, এডিট করি নাই আমি কখনো, এটা এডিট করার প্রয়োজনই হয়নি। কারণ হচ্ছে আপনাদের ক্লাস নেওয়ার সময়, যে কোনো ব্যাচের ক্লাস নেওয়ার সময় হয়তো দেখানোর জন্য এই গিগ গুলো জাস্ট ক্রিয়েট করা, এগুলো আসলে কোনো এডিট করার প্রয়োজন বলতে এটাতে প্রোফাইলে কোনো কাজ হয় না ভাই। এটা অটোমেটিক্যালি থাকবে, বুঝছেন? এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই নোটিফিকেশন এটার মতোই থাক, আপনার এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমরা জাস্ট যেটুকু শিখতেছি এইটুকু নিয়ে আপাতত ব্যস্ত থাকি, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। তো দেখেন গিকে আসলে এখান থেকে আপনি যে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, ক্যান্সেলিং এটা দেখতে পাবেন। ওকে, এখন ফাইবারে আমাদের গিগ ক্রিয়েট নিয়ে কোনো সমস্যা নেই। এখন পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের গিগের মার্কেটিং করতে হবে। গিগের মার্কেটিং করতে হবে, দেন আমাদের বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে। তো গিগের মার্কেটিং কিভাবে করতে পারি খেয়াল করেন। গিগকে প্রতিদিন আমাদের শেয়ার করতে হবে। শেয়ার কিভাবে করব? মনে করেন এই গিগটা শেয়ার করব, তাহলে এখানে ক্লিক করব, এরপরে শেয়ারের যে অপশনটা আছে শেয়ারে ক্লিক করছি। এরপরে দেখেন এখানে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার নাকি হোয়াটসঅ্যাপে শেয়ার করব সেই বিষয়টা আমাদেরকে দেখাচ্ছে। তাহলে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করলে আমার গিগের লিঙ্কটা কপি হয়ে গেল। তো চাইলে এখন আমি যেখানে খুশি সেখানে শেয়ার করতে পারবো। দেখেন আমি যদি পেস্ট করি তাহলে আমার গিগের লিঙ্কটা এখানে পেস্ট হচ্ছে। যদি মনে হয় যে এই কাজটা যদি মনে হয় যে এই লিঙ্কটা আমার কাছে বড় হয়ে গেছে বা কোথাও শেয়ার করতে সমস্যা, তাহলে এই লিঙ্কটাকে আমরা একটু ছোট করতে পারি। লিঙ্কটাকে ছোট করার জন্য আমাদের বিটলি আছে, gg.gg আছে। যদি মনে হয় না ঠিক আছে এটা দিয়ে এটাও করা যাবে, কোনো সমস্যা নেই, তবে ছোট করে শর্ট লিঙ্ক টুইটারে অনেক বড় লিঙ্ক মানে খুব বেশি লেখা যায় না। আপনারা জানি যে টুইটারে খুব চাইলেও বেশি কিছু লিখতে পারি না। দেখেন এই যে নিচের গোল বৃত্ত ভরতেছে, এই বৃত্ত ভরাট হয়ে গেলে এর বেশি আমরা চাইলেও লিখতে পারবো না। এই কয়টা ওয়ার্ড আমরা এখানে লিখতে পারবো। দেখা যাচ্ছে আমার যে লিঙ্কটা এখানে আছে, লিঙ্কটা অনেক বড়, আমার অনেক কিছু লিখতে হচ্ছে, তাহলে আমরা চাইলে আমার এই সেম লিঙ্কটা শর্ট করে নিতে পারি। তো শর্ট করে নেওয়ার জন্য আমরা বিটলি ব্যবহার করতে পারি। এছাড়া আরো একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে gg.gg। বিটলি কমন, তাহলে আপনারা বিটলিও ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন, এটা কোনো বিষয় না, আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন। তো আপনার বড় লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন এবং এই যে শর্ট টার্ন ইউআরএল এটাতে ক্লিক করব, তাহলে দেখেন আমাদের ছোট একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে। অর্থাৎ এটাতে ক্লিক করলেও যে জায়গায় যাবে, আবার এই লিঙ্কটাতে ক্লিক করলেও সেম জায়গাতে যাবে। যদি এটাকে চেক করি, আমরা এটাতে এন্টার করলাম নতুন একটা ট্যাবে, তাহলে দেখেন আমাদের গিগটাই ওপেন হয়েছে। এছাড়া যদি আমরা এটাতে এন্টার করি তাহলে আমাদের গিগটাই ওপেন হবে। দেখেন এছাড়া আমাদের বিটলি আছে, বিটলির মাধ্যমে কিভাবে আমরা একটা শর্ট লিঙ্ক করতে পারি বিষয়টা একটু যদি দেখি, তাহলে দেখেন আমরা ফার্স্ট bitly.com ভিজিট করব, এরপরে শর্ট লিঙ্ক যে লিঙ্কটা আমরা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিয়ে শর্ট এন্ড ক্লিক করছি।
দেখেন বিটলি থেকে আমাদের ছোট একটা ইউআরএল হয়েছে, সেই ইউআরএলটা আমরা কপি করলে চাইলে যেখানে খুশি শেয়ার করব। মার্কেটিং করব, আমরা তো লিংক পাইলাম, এখন মার্কেটিং করব কিভাবে, কোথায় মার্কেটিং করার প্রয়োজন, আসলে যে সার্ভিসটা, এই সার্ভিসটা আসলে কে কিনবে, ফাইবারের যে সার্ভিসটা আছে আমি কোথায় মার্কেটিং করলে ভালো একটা মার্কেটিং হবে। এখন আমার দোকান হচ্ছে রাজশাহী শহরে, আমি যদি পুরা নাটোর শহর মাইকিং করে রাখি যে আমি রাজশাহীতে একটা দোকান দিয়েছি, আপনার যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনি রাজশাহী থেকে বাই করতে পারেন, যেটা নাটোরে অ্যাভেলেবল। মানুষ কিসের জন্য রাজশাহীতে যাবে, কোনো প্রয়োজন আছে? দরকার নেই। আপনার প্রয়োজন ছিল যেখানে আপনার বিজনেস প্লেসটা সেখানে মার্কেটিং করাটা, অর্থাৎ জায়গা বুঝে মার্কেটিং করাটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমাদের বাইরের কান্ট্রিতে এরকম একটা জায়গায় মার্কেটিং করতে হবে যেটা আমাদের জন্য, গিকের জন্য ভালো, অর্থাৎ সেল হতে পারে এরকম একটা জায়গায়। এটা কিভাবে করতে পারি দেখেন। আচ্ছা, আমরা হ্যাশট্যাগ সম্পর্কে জানি? কেউ কি হ্যাশট্যাগ সম্পর্কে জানি? কোনো কেউ আছেন? জি ভাইয়া জানি। জি স্বপন ভাইয়া। ওকে, আমরা যদি একটু বলার চেষ্টা করি কেমন হবে হ্যাশট্যাগ সম্পর্কে। হ্যাশট্যাগ কি? আচ্ছা, আমরা যদি কোনো কথাটাকে হাইলাইট করতে চাই কিংবা কোনো কথাটাকে আমরা সহজে প্রচার করতে চাই, সেক্ষেত্রে আমরা যে হ্যাশটা ইউজ করি, হ্যাশ ইউজ করার পরে যে কথাটা আমরা হাইলাইট করতে চাই সেটা হয়তো আমরা দিতে পারি। যেরকম আমরা যে বাংলাদেশ কথাটাকে কিংবা ফাইবার কথাটাকে যদি আমরা হ্যাশট্যাগে দিতে চাই, তাহলে প্রথমে হ্যাশ দিয়ে হ্যাশের পরে হয়তো আমি ফাইবারটা দিয়ে দিলাম। সেক্ষেত্রে ফেসবুকে যদি 100 জন ফাইবার কথাটাকে হ্যাশট্যাগ দেয়, তাহলে ফাইবার সেটাকে দেখতে পাবে হাইলাইটের মাধ্যমে সহজে। হ্যাঁ, সাফাত ভাই মোটামুটি ঠিকই বলেছেন। বিষয়টা এরকম, অর্থাৎ আমি যে করতে চাই, যে কথাটাকে প্রমোট করতে চাই, আমার এই পোস্টের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হ্যাশট্যাগ করে দিতে পারি। তো হ্যাশট্যাগ করলে লাভ কি? যদি আমি টুইটারে হ্যাশট্যাগ করি তাহলে টুইটার এই বিষয়টাকে প্রমোট করবে, অর্থাৎ এই সার্চ বারে যখন কেউ সার্চ করবে আপনার এই পোস্টটাকে অনেক বেশি গুরুত্ব দেবে, আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, দ্যাটস ওয়াই। আর যদি এমনিতে আপনি নরমালি একটা কথা লিখে রাখেন, সেটাকে সেভাবে কোনো গুরুত্ব দিবে না। তো আমার জন্য দেখেন কি বলেছে এখানে, আমার জন্য আজকে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে। তো দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কিছু, এখানে যদি আমরা ক্লিক করি, এই হ্যাশট্যাগের মাধ্যমে মোস্ট পপুলার পোস্ট কিছু আমাদের নিচে এখানে দেখাচ্ছে যে টপ কিছু পোস্ট যে এই হ্যাশট্যাগ ব্যবহার করেছে, যেটার অনেক ভালো কিছু রেসপন্স আছে। তো চাইলে আমরা এই হ্যাশট্যাগের মাধ্যমে লোকেশন, অর্থাৎ কোন কান্ট্রিকে টার্গেট করতে চাচ্ছি, কোথাকার কোন বিষয়কে হাইলাইট করতে চাচ্ছি, সেই বিষয়টা আমরা করতে পারি। তো আমার যদি এই গিকের, আমি এখন বিটলি দিয়ে এটা ছোট করেছি, টুইটারে পোস্ট করার আগে তাহলে আমার গিকটা কি সম্পর্কিত সেটা সম্পর্কে আগে আমার বলে নিতে হবে যে আমার গিকটা কি সম্পর্কিত। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এরকম একটা পোস্ট ক্রিয়েট করছি, বাট আপনারা কি করবেন এটা। আচ্ছা, সোশ্যাল মিডিয়া, এটাকে কিন্তু আমি হ্যাশট্যাগ হিসেবে দিতে পারি, তাই না? আমরা জানি হ্যাশট্যাগ ঠিক ততক্ষণ কাজ করে যতক্ষণ পর্যন্ত এইটাতে স্পেস না পড়ে, তাই না? তো এটাকে আমি এক করে দেওয়ার জন্য জাস্ট এটাকে আন্ডারস্কোর করে দিলাম। তো সোশ্যাল মিডিয়া আমার হ্যাশট্যাগ হিসেবে কাজ করলো। যার সোশ্যাল মিডিয়া লিখে যদি এখন কেউ এখানে সার্চ করে, তাহলে আমার এই পোস্টার ইমপ্রেশন বৃদ্ধি হবে এবং এটা সার্চ রেজাল্টে আসবে, ক্লায়েন্টের চোখে পড়তে পারে। এখন বিষয় হচ্ছে আপনার যে গিকের ডিটেলস আমরা দেখতে পাচ্ছি এখানে এতটুকু হয়েছে, চাইলে অনেক কিছু এখানে আমরা লিখতে পারি। আমি কিন্তু আমার যে গিকের লিংক সেটা কিন্তু শর্ট করে এখানে অলরেডি দিয়ে দিয়েছি। এখন আপনি এখানে কি কি লিখবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার।
এখান থেকে চাইলে আমরা আরো কিছু নিয়ে নিতে পারি, এটাগুলোকে হ্যাশট্যাগ করে দিতে পারি। আমি এগুলোকে হ্যাশট্যাগ করে দিচ্ছি। এছাড়া আর কি করতে পারি দেখেন, আমার গিকের তো ইউআরএলটা আমি এখানে অলরেডি দিয়েছি। এখন আমি চাচ্ছি যে এগুলো একটু ইউএসএ কানাডায় বেশি প্রমোট হোক, তো আমি হ্যাশ দিয়ে ইউএসএ দিয়ে দিচ্ছি। এভাবে আপনি কয়েকটা কান্ট্রিকে এভাবে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এই হ্যাশট্যাগের কারণে আমার এই পোস্টার অনেক বেশি ইমপ্রেশন পাবে, অনেক বেশি মানুষের কাছে হাইলাইট হবে। যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে ইন্টারেস্টেড, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার সম্পর্কে ইন্টারেস্টেড, ঠিক তাদের কাছে এই পোস্টটা হাইলাইট হবে। এবং আমি ইউএসএ, কানাডা, ইটালির কে হ্যাশট্যাগ দিয়েছি, অর্থাৎ সেটা ইউএসএ, কানাডা এবং ইটালির মানুষের কাছে হাইলাইট হবে, সবচেয়ে বেশি ভিজিট হবে। আমরা চাইলে এখন কিন্তু এটা টুইট করে দিতে পারি। দেখেন এখানে বলছে আমার অ্যাকাউন্টটা আসলে সাসপেন্ড হয়েছে, কয়েকদিন আগে সাসপেন্ড হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন, এরকম একটা পোস্ট করতে পারেন যার মাধ্যমে আপনার গিকের মার্কেটিং হবে। আমি ফাইবারের জন্য মার্কেটিং কাজটা টুইটারে একটু বেশি চলে। এছাড়া আপনারা লিঙ্কডইন এ এই কাজ করবেন, ফেসবুকে করবেন, ইনস্টাগ্রামে করবেন, প্রত্যেকটা জায়গায় আপনার মার্কেটিং কাজ এভাবে চালাতে হবে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, এখন আপনি অফলাইনে মার্কেটিং কিভাবে করবেন, কোথায় করবেন, কোন গ্রুপে করবেন, প্রত্যেকটা গ্রুপে আসলে দেখতেছেন একটা গ্রুপে এগুলো নিয়ে কথা হচ্ছে আপনার ফাইবার রিলেটেড, ফ্রিল্যান্সার রিলেটেড, ওইখানে আপনার গিকের লিঙ্কটা পাঠান, লিঙ্কটা পাঠায় বলেন যে এরকম আমি সার্ভিস দিয়ে থাকি। এখন মার্কেটিংটা হচ্ছে একদমই আপনার নিজস্ব ব্যাপার, আপনি কোথায় আমি জাস্ট হ্যাশট্যাগের ওইটা আপনাদেরকে বুঝালাম যে এরকম ভাবে আপনি হাইলাইট করে দিতে পারেন, তাতে একটা পোস্ট করলে আপনি পরের দিন বুঝতে পারবেন যে এটা কি পরিমাণে ইমপ্রেশন হচ্ছে, কি পরিমাণে এটা ইনক্রিজ করছে। ভাইয়া আমি এই হ্যাশট্যাগটা কি সব জায়গায় ব্যবহার করতে পারবো? হ্যাঁ, হ্যাশট্যাগ আপনি সব জায়গায়, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সব জায়গাতে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আর অনেকে বলছিলেন যে ভাই কিভাবে ফলোয়ার বৃদ্ধি করবো। আচ্ছা ভাই, এখানে ফলোয়ার বৃদ্ধি করার মতো এমন কোনো ওয়ে নাই যেটা আপনাকে আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে, এরকম কোনো কিছু নাই। যেগুলা হয় ওগুলা আসলে কোনো কার্যকর কোনো কিছু না। তো কার্যকর কোনো কিছু করতে হলে একটা সোশ্যাল মিডিয়াতে গাছের মতো পরিচর্যা করতে হবে, চারা গাছের মতো। সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা চারা গাছের মতো, যত বেশি যত্ন নেবেন, যত বেশি অনলাইনে থাকবেন, যত বেশি পোস্ট করবেন, যত বেশি মানুষকে হাই হ্যালো লাইক কমেন্ট করবেন, ফলো করবেন, তত বেশি আপনার অ্যাকাউন্ট রিচ করবে। তো নরমালি এটাই হচ্ছে মার্কেটিং। আর ইনস্টাগ্রামে এটাই হয়ে থাকে, যে বিষয়ের উপর আপনাদেরকে গিগ খোলার জন্য বলেছি। তো এরকম পোস্ট করার জন্য এখন আপনি হেডলাইনটাকে কিভাবে আর একটু অ্যাট্রাকটিভ করতে, এটা হচ্ছে আপনার আইডিয়া, আপনার সার্ভিসের উপর, আপনি কি সার্ভিস দিচ্ছেন। আপনি ইমেল মার্কেটিং এর সার্ভিস দিচ্ছেন, তো আপনি লিখেন যে আপনি কত টার্গেটেড নিশ অনুযায়ী 100% ভ্যালিড ইমেল প্রোভাইড করবেন, যেরকম আপনার গিগের অ্যাবাউট আপনি লিখেছেন, তাই না? আসলে এগুলোতে তেমন কোনো কিছু লেখা নেই। দেখি এখানে ডিসক্রিপশন আপনাদেরকে দেখেন।
এই যে এখানে যেরকম আমি আবার হচ্ছে ইয়ে সম্পর্কে লিখেছি, গিগ সম্পর্কে লিখেছি, আমি কি কি প্রোভাইড করব তাকে। দেখেন ইনস্টাগ্রামে তাকে কি কি প্রোভাইড করব, রিয়েল এন্ড অ্যাক্টিভ ফলোয়ার দেব তাকে, টার্গেটেড অডিয়েন্স যেগুলো আছে তার বিজনেস এবং লোকেশন অনুযায়ী এটা ইনক্রিজ করে দেব, এঙ্গেজমেন্ট ইনক্রিজ হবে, এখানে সেলস তার ডেভেলপ হবে, তার যে অ্যাকাউন্ট আছে এটা সেটা অর্গানিকলি গ্রো করবে। এই বিষয়টা কিন্তু আমি বিস্তারিত তাকে যেরকম লিখে রেখেছি, হাইলাইট করেছি, ঠিক সেম ভাবে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে সুন্দর করে এরকম ভাবে হাইলাইট করবেন, কি লিখবেন, আপনার সার্ভিস যেটা সেটাই লিখবেন। এছাড়া আপনি নিচের লিঙ্কটা দিয়ে বলবেন যে ঠিক আছে আমার গিগটা দেখার জন্য ভিজিট করতে পারো, এই যে আমার হচ্ছে গিগের ইউআরএল। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এটাতে ভিজিট করবে, আপনার এটা হাইলাইট হলে মার্কেটিং। এটা হচ্ছে আমাদের অফলাইন, অর্থাৎ আমরা ইউআরএল নিয়ে অফ পেজ বলতে পারি, অফলাইন না ঠিক, অফ পেজ মার্কেটিং বলতে পারি, যেরকম আমাদের অফ পেজ এসইও আছে এরকম। অর্থাৎ ফাইবারের ইউআরএল নিয়ে আমি অন্য সোশ্যাল মিডিয়া গুলোতে মার্কেটিং কাজ 5টা করে পোস্ট করতে হবে, 5টা সোশ্যাল মিডিয়াতে 5টা জায়গায় পোস্ট করতে হবে। এছাড়া আপনি এখন গ্রুপে জয়েন করবেন, গ্রুপে জয়েনের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এটাকে হাইলাইট করতে পারেন। দেখতে পারেন যে বাইরের কান্ট্রিতে এরকম কোনো গ্রুপ, যে গ্রুপে আপনি জয়েন করলে ওখানে আপনি পোস্ট করতে পারবেন। তো একটা ফেসবুক প্রোফাইল মনে করেন আপনার 5000 ফ্রেন্ড আছে, এরকম প্রোফাইলে পোস্ট করার চাইতে যেখানে 20,000 মানুষ আছে সেখানে যদি আপনি একটা গ্রুপ পোস্ট করতে পারেন সবচাইতে ভালো। আপনি গ্রুপে জয়েন করেন যাতে আপনার প্রোফাইলটাকে, এরকম হাজারো গ্রুপ আছে ফেসবুকে, যদি আপনারা চান তাহলে জয়েন করতে পারেন। ভাইয়া এটাই কি অফ পেজ এসইও মার্কেটিং এর? না না না, এটা কোনো অফ পেজ এসইও না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলেছিলাম যে এটা অফ পেজ এসইওর মতো হয়ে যাচ্ছে আর কি, আমরা ইউআরএল নিয়ে অন্য কোথাও মার্কেটিং করছি, এটা কোনো অফ পেজ এসইও না। আর যারা বলে থাকেন যে এসইও করছি, গিগের এসইও করছি, গিগের কোনোদিন কোনো এসইও হয় না, ঠিক আছে? আজ পর্যন্ত যা শুনেছেন সব ভুল শুনেছেন, গিগের কখনো কোনোদিন এসইও হয় না, এটা জাস্ট বলা হয়। অপটিমাইজেশন তো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো এই কারণে জাস্ট বলা হয় যে এসইও এসইও করতেছি, কিন্তু আসলে রিয়েলি ফাইবার গিগের কোনোদিন কোনো এসইও হয় না। এসইও যেটা আর ফেসবুক ফাইবার মার্কেটিং যেটা অনেক ডিফারেন্স একটা বিষয়। ওকে, এ ছিল আমাদের হচ্ছে অফ পেজ মার্কেটিং। এখন আপনি চাইলে ফেসবুকের গ্রুপে জয়েন করতে পারেন। এছাড়া আমি শিখিয়েছি কিভাবে ফিল্টার করার মাধ্যমে অবশ্যই ভাই আমরা গিগের মার্কেটিংটা ফেক আইডি থেকে করব না রিয়েল আইডি থেকে করব? অবশ্যই রিয়েল আইডি থেকে করবেন, ফেক আইডি থেকে চাইলেও করতে পারেন। আচ্ছা ঠিক আছে। তো এছাড়া দেখেছি যে লিঙ্কডিন এ কিভাবে ফিল্টার করে সার্চ করা যায়। যদি কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই সেই ক্লাসটার ইউটিউব ভিডিও দেখবেন। ফিল্টারের মাধ্যমে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি, অর্থাৎ আমার আইটি রিলেটেড বা যার কাছে সেল হওয়ার সম্ভাবনা আছে এই রিলেটেড কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এরপরে তাদেরকে কানেক্টিভিটি বাড়াতে হবে। যত কানেকশন আপনি বৃদ্ধি করতে পারেন, তখন ওই রিলেটেড লোকজনকে যখন আপনি কানেক্টেড বাড়াবেন, তখন যদি আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টে একটা পোস্ট আপনি করেন, অবশ্যই সেখান থেকে অর্ডার আসার সম্ভাবনা অনেক বেশি। এবং লিঙ্কডিন, শুধুমাত্র লিঙ্কডিন এর কাজ পাওয়া যায়। ওই রিলেটেড মানুষকে আপনি কানেক্ট পাঠানোর পর চাইলে আপনার গিগের যে ইউআরএল পার্সন ওয়াইজ আপনি মেসেজ পাঠাতে পারেন যে আমি একটা ভালো সার্ভিস দিচ্ছি, সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন। মানুষকে কনভিন্স করার জন্য কন্টেন্ট লিখতে হবে আপনাকে। কন্টেন্ট লিখে তাকে কনভিন্স করার মতো সেরকম
মার্কেটিং ওয়ে আপনার নিজেকে থিঙ্ক করে নিতে হবে। আমার সার্ভিস সম্পর্কে আমি একটু ভালো কিছু কথা লিখবো, কয়েকটা কথা লিখবো, যেটার মাধ্যমে আপনি গিকের প্রচার প্রচারণা চালাতে পারবেন। তো এই ছিল আপনাদের গিগের মার্কেটিং। গিগের মার্কেটিং নেওয়ার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন আমি আপনাদের কিছু কমন ফর্মুলা বলি। সেটা হচ্ছে আপনাদের প্রতিনিয়ত 5টা পোস্ট করতে হবে। গিগের জন্য 5টা পোস্ট করতে হবে। এগুলো লিখে নেন, নোট করে নেন, সবচেয়ে বেটার হবে। কাজ করার ক্ষেত্রে আপনাকে এগুলো নোট করাটা বেটার। প্রতিদিন 5টা পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়াতে। সেটা কোন জায়গায় করবেন অবশ্যই আপনার এটা মানে এই পর্যায়ে এসে বুঝতে পারছেন যে কোথায় মার্কেটিং করলে আপনার জন্য ভালো হবে। মানে আপনি এখন 2-3টা ফ্রেন্ড আছে, 5-10টা 20টা ফ্রেন্ড নিয়ে ফেসবুকে দুয়ালসে পোস্ট করে যাচ্ছেন, লাভ নেই। এগুলো পোস্ট করে আসলে কোনো লাভ নাই। ইতিপূর্বে আমি আপনাদের টার্গেট নিশ অডিয়েন্স সম্পর্কে কথা বলেছি, সেগুলো আপনারা এখন বুঝেন যে কিভাবে এটা ইনক্রিজ করবেন। ওই রিলেটেড পোস্ট গ্রুপে জয়েন করতে হবে, ধীরে ধীরে রিচ করবে। আপনি যদি মনে করেন যে আজকে জয়েন করেছেন মার্কেট প্লেসে, আজকে ধুমাধুম সেই অকর চকর সেই জায়গায় চলে যাব, এটা কোনোদিনই পসিবল না। স্লোলি ফেসবুকে আপনি চাইলেও একদিনে 2টা অ্যাকাউন্ট বা কি এখন ফেক অ্যাকাউন্ট খুলতেই পারবেন না, অনেক প্রবলেম আছে, অ্যালগরিদম অনেক বেশি হার্ড করেছে, আপনি চাইলেও ডুপ্লিকেট হতে পারছেন না। তো ফেসবুককেও আবার ফাঁকি দেওয়া যায়, যারা পারে তারা পারেই। তো কিভাবে ফাঁকি দেওয়া যায়? আপনি যে স্লোলি এমন অ্যাক্টিভিটি দেখান যে আপনি একদম রিয়েল ইউজার ফেসবুকের, এরকম অ্যাক্টিভিটি দেখান। স্লোলি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে গ্রো করে নেন, একটা পেজ ক্রিয়েট করেন, ধীরে ধীরে আপনার পেজটাকে গ্রো করে নেন। তারপরে একটা পর্যায়ে দাঁড়ানোর পর যখন পোস্ট করবেন রিল্যাক্স করেন, সমস্যা নেই, তখন আপনি এটা পোস্ট করলেই ওটা অটোমেটিক্যালি রিচ করবে, এটা স্বাভাবিক। তো একদিনে যে আপনি মার্কেটিং এর সেই প্রান্তে চলে যাবেন, পোস্ট করা মাত্র সেই লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ভিউ হবে, এরকম আশা কখনোই করা যাবে না। আমাদেরকে ধীরে ধীরে ইনক্রিজ করতে হবে। তো প্রতিদিন 5টা করে পোস্ট করতে হবে গিগের ইউআরএল এর, এবং গ্রুপ পোস্ট করতে হবে বিভিন্ন জায়গায়, যেমন লিঙ্কডিন এ আমাদের ক্লায়েন্ট খুঁজতে হবে, ক্লায়েন্টকে পার্সোনালাইজ মেসেজ করতে হবে, আমাদের গিগ সম্পর্কে ভালো কিছু কন্টেন্ট লিখতে হবে যেটা মার্কেটিং বা মানুষকে কনভিন্স করার জন্য বলা যেতে পারে। এটাই হচ্ছে আমাদের মার্কেটিং। এখন আচ্ছা, আবু তালিব ভাই আছেন? আবু তালিব ভাই আছেন? ওকে, এ ছিল মার্কেটিং এর ব্যাপার। আর ফাইবারে আরেকটা যে বিষয়টা ঘটে থাকে সেটা হচ্ছে মোর থেকে বায়ার রিকোয়েস্ট। এই 2টা অপশনের মাধ্যমে ফাইবারে কাজ হয়ে থাকে। তো দেখেন আমার এই অ্যাকাউন্টে না থাকাটা একদমই কমন ব্যাপার, যে বায়ার রিকোয়েস্ট এখানে দেখাচ্ছে না। কারো কি এরকম আছে যে বায়ার রিকোয়েস্ট দেখাচ্ছে এইখানটায়? সবাই একটু এই জায়গাটায় ভিজিট করেন তো, যে যার কম্পিউটার থেকে এই জায়গাটায় ভিজিট করেন, মোড থেকে বায়ার রিকোয়েস্টে আসেন। বায়ার রিকোয়েস্টে দেখেন বায়ার রিকোয়েস্ট নামে এখানটায় আপনাদেরকে মানে কোনো বায়ার রিকোয়েস্ট দেখাচ্ছে কিনা। না ভাই, দেখাচ্ছে না। না ভাইয়া, দেখাচ্ছে না। দেখাচ্ছে না তো। আচ্ছা, তো এইখানটায় আমাদের বায়ার থাকবে, বায়ার তার কি চাওয়া সেটা বলে রাখবে, যেরকমটা আমরা একটা ক্লাসে পেয়েছিলাম, হয়তো এরকমটা সেন্ড করে। বায়ার রিকোয়েস্ট এরকম ভাবে থাকবে। এটা হচ্ছে বায়ার, বায়ারের নাম থাকবে এবং তার চাওয়াটা সুন্দর করে এখানে বলে দেবে, কত দিনের মধ্যে করতে হবে, তার বাজেট কত, সুন্দর করে এখানে বলে দিয়েছে। কেউ একজন একটু জোরে জোরে পড়েন তো, এটা এটা কি লেখা আছে এখানটায়? ভাইয়া আমি পড়বো? হ্যাঁ। I am looking for someone to manage my LinkedIn account. Posting once every 2 days. Content will be given. 2 number হচ্ছে replying to coming messages
3 number update my resume info will be $50. ওকে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে 15 দিনে কাজটা আমাকে করতে হবে। তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে, লিঙ্কডইন এ প্রতি 2 দিনে একটা করে পোস্ট করতে হবে। প্রতি 2 দিনে একটা করে পোস্ট করতে হবে। আর যে পোস্টটা আপনি করবেন সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দেবে। প্রতি 2 দিনে আপনি যে পোস্টটা করবেন সেই কন্টেন্ট প্রোভাইড করবে হচ্ছে ক্লায়েন্ট। ওকে, 2 নম্বরে বলা হচ্ছে রিপ্লাই টু কামিং মেসেজ। আছে কেউ যদি তাকে মেসেজ করে সেটা রিপ্লাই আপনাকে করতে হবে। অবশ্যই কি ধরনের রিপ্লাই করবেন এই সম্পর্কে আপনাকে ধারণা দিয়ে দিবে যে এই ধরনের রিপ্লাই করতে হবে, বা তার প্রোফাইল সম্পর্কে বুঝে ওঠার পরে আপনাকে রিপ্লাইটা করতে হবে। 3 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে তার সিভি ইনফো উইল বি গিভেন। আচ্ছা, তার সিভিটা আপনাকে দিয়ে দিবে, যেটা আপডেট করে দিতে হবে তার প্রোফাইলটা, অর্থাৎ তার প্রোফাইলটা কমপ্লিট করে দিতে হবে। আমরা যে আমাদের প্রোফাইলটা অল স্টার করেছিলাম, মনে আছে লিঙ্কডইন এ আমরা অ্যাকাউন্ট করেছি না সবাই? জি ভাইয়া। আচ্ছা, এইখান থেকে আপনাদের কি ধারণা? সবচাইতে মনে হচ্ছে এখানে সবচাইতে কম শিখেছেন সেরকম একজন উত্তর দেন তো, যে এখান থেকে এই কাজ যদি আপনাকে দেওয়া হয় করতে পারবেন কিনা। মানে পারবেন না এরকম কেউ আছেন? এই কাজ করতে পারবেন না? আমাদের ক্লাসে এরকম কেউ আছেন যে এই কাজটা করতে পারবেন না? এটা লজ্জার কোনো কিছু না, আপনি নাই পারতে পারেন, এখানে শিখতে এসেছেন। এই কাজটা মনে করেন আমি ক্লায়েন্ট আপনাকে দিলাম, এই কাজটা আপনি করতে পারবেন কিনা, জাস্ট এই কনফিডেন্স আপনাদের মধ্যে এসেছে কিনা। ওকে, আমরা সবাই করতে পারবো। তো এই কাজটা দেখেন আমাদেরকে ডেলিভারি টাইমও সে বলে রাখছে 15 দিনের মধ্যে, 15 দিনে এই কাজটা করতে হবে। তার বাজেট হচ্ছে $83। এখন কথা হচ্ছে কাস্টমারের চাওয়া এটা, প্রতিদ্বন্দ্বী তো অনেক আছে, আপনি কি সার্ভিস প্রদান করলে সবচাইতে ভালো হবে। অর্থাৎ দেখেন তাকে অফার সেন্ড করেছি এইটা, তার অ্যাকাউন্টের জন্য কি করে দেব না করে দেব, এইটা পড়ার পরে অবশ্যই আমাকে একটা সুন্দর গ্যাস তৈরি করতে হবে, পাম্প, যেটা ক্লায়েন্টকে দেব। এটা হচ্ছে একটা অফার, এই কন্টেন্টটা আমরা তৈরি করেছি। দেখেন লেখা আছে, হ্যালো আই এম এ ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আই উইল ডু ফর ইউ। আচ্ছা, ম্যানেজ ইওর হবে এখানে। LinkedIn account, I have read your project description carefully. I am interested to do your job. I think I am the best person for your project. I would like to give me a chance to showcase my talent. আচ্ছা, ক্লায়েন্টকে আপনি যত সুন্দর করে সাজিয়ে গুছায় এই কাজ সম্পর্কে আপনি বলতে পারবেন যে এই কাজটা আমি করে দিতে পারবো, ইতিপূর্বেও আমার কাজ করার এক্সপেরিয়েন্স আছে, এই সম্পর্কে আমি আপনাদের 75টা দেব, প্রপোজাল দেব, যেটা সম্পর্কে আপনি আইডিয়া নিয়ে আপনার নিজের মতো করে করতে পারেন। তো তাকে একটা অফার সেন্ড করা হয়েছে, অনেকেই হয়তো করেছে, তার মধ্যে কাকে সিলেক্ট করেছে আমি জানি না, আমরাও ক্লাসের মধ্যে একটা দেখতে এটা করেছিলাম। তো আমাদের মধ্যে আবু তালিব ভাই থাকলে সবচেয়ে ভালো হতো। আবু তালিব ভাইয়ের অ্যাকাউন্টে অবশ্যই আমরা দেখতে পাবো হয়তো যে এখন যার অ্যাকাউন্টে আসলে কাজ হয় তার অ্যাকাউন্টে এই বায়ার রিকোয়েস্টটা বেশি থাকে। তো এই হচ্ছে আমাদের এখান থেকে বায়ার রিকোয়েস্টের ব্যাপার। এখানে বায়ার তার চাওয়া সম্পর্কে বলে রাখবে, আপনাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে একটা অফার সেন্ড করতে হবে। তো দেখেন এখানে আমাদের অফার সেন্ড করার সময় আমি এখানে 15 দিনের ডিউরেশনটা 15 দিনের ছিল, অর্থাৎ আমি 15 দিনে করে দেবো, এবং প্রাইস দিয়েছিলাম $50। যেহেতু তার বাজেট ছিল $83, আমি একটু কমেই করে দেবো এরকম একটা অফার তাকে সেন্ড করেছিলাম, এবং এই কথাটা তাকে লিখে দিয়েছিলাম, এবং নিচে এখানে দিয়েছিলাম যে কি কি করব প্রতিদিন, ফুল টাইম এনগেজমেন্ট, অ্যাকশন প্ল্যান, শিডিউল পোস্ট, এই বিষয়গুলো সম্পর্কে তাকে বলেছিলাম কনভিন্স করার জন্য। এখন যত সুন্দর করে, যে যত বেশি সুন্দর করে তার কাছে কনভিন্স করার মতো করে একটা প্রপোজাল পাঠাতে পারবে, তার সাথে সে কথা বলবে এবং তাকে সে কাজ দেবে। এটা হচ্ছে আমাদের
বায়ার রিকোয়েস্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আর এখানে বায়ার এসে বলে রাখবে যে তার কি প্রয়োজন এবং আমাকে সাজিয়ে গুছিয়ে তাকে একটা অফার সেন্ড করতে হবে। সে অবশ্যই কাজটা বোঝার পরে, এমন কোনো কাজে বায়ার রিকোয়েস্ট পাঠাবো না যেটা আমরা বুঝি না। যে কাজ বুঝি না সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে পার্টটা আমাদের আসতেছে, যে কাজ সম্পর্কে আমরা শিখেছি, সেই কাজ সম্পর্কে আমরা বায়ার রিকোয়েস্টে মাথা ঘামাবো। ওকে, এরপরেও আমি আপনাদের একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করার মাধ্যমে হোক আর যেভাবে হোক আপনাদেরকে প্র্যাকটিক্যালি বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হয় সে সম্পর্কে দেখাবো। আর মার্কেটিং এর ব্যাপারটা তো আশা করি ক্লিয়ার। ইউআরএল এর মার্কেটিং, এখন আপনি প্রত্যেকটা গিগ সম্পর্কে মার্কেটিং করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার প্রোফাইলের ইউআরএলটা মার্কেটিং করবেন, এতে কোনো ইফেক্ট হবে না। সবচেয়ে বেটার হবে গিগের ইউআরএলটা মার্কেটিং করতে হবে। তাহলে আমাদের মধ্যে কারোরই এখনো পর্যন্ত বায়ার রিকোয়েস্ট আসেনি, তাই না? তো বায়ার রিকোয়েস্ট আসার জন্য স্পেসিফিক কিছু সময় আছে। এই সময়ের মধ্যে বায়ার রিকোয়েস্ট একটু বেশি বেশি পাওয়া যায়। দেখা যাচ্ছে সকালে, তারপরে এরকম স্পেসিফিক একটা টাইম আছে। বায়ার রিকোয়েস্ট অপশন নাই তো ভাই। বুঝতে পারলাম না। আমার আইডিতে তো বায়ার রিকোয়েস্টের মানে অপশনই পাচ্ছি না। আচ্ছা, আপনি কি সুইচ টু সেলিং মোডে আছেন? আপনি কি এই জায়গাটায় আছেন? সুইচ টু বাইং মোডে। আপনি খেয়াল করেন সেলার ড্যাশবোর্ডে আছেন আপনি? এই যে স্ল্যাশের পরে কি সেলার ড্যাশবোর্ড লেখা আছে? জি ভাই। ওকে, এখান থেকে মোড়ে চলে যান। মোড় থেকে এই যে বায়ার রিকোয়েস্ট। মোড়ের অপশন তো নাই ভাই এখানে। ভাইয়া মনে হয় উনি মোবাইলে আছে, মোবাইলে তো এই অপশন আসে না। না মোবাইলে না, আমি ল্যাপটপে আছি। আচ্ছা, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো মানে কারণ নেই। ইতিপূর্বে আমার কয়েকটা ক্লাসে এই ধরনের প্রবলেম হয়েছে। বিষয় হচ্ছে, দেখি একটু প্রেজেন্টেশনে আসেন আপনি। আগামী 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আগামী 2 দিনের মধ্যে, সর্বোচ্চ 2 দিন সময় নেয় এরকম আর কি। 1 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। অনেকের আছে উপরে যে মোর অপশন কেন, মানে কোনো অপশনই থাকে না, যেমন ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগ, অ্যানালাইটিক, আর্নিং, কমিউনিটি মোর, এটা কোনো মানে এখানে কোনো অপশনই থাকে না। মুজাহিদ ভাই, আপনি প্রেজেন্টেশনে আসেন। জি ভাই, দেখতে পাচ্ছেন ভাই? দেখতে পাচ্ছি। আপনি কি ব্রাউজার দিয়ে আছেন? ক্রোম। এরকমটা তো হওয়ার কথা না। ক্রোম ব্রাউজারে আপনি এই পাশে কি মোড করে রেখেছেন? আপনার ফুল স্ক্রিন আমি কেন দেখতে পাচ্ছি না? এরকম দেখাচ্ছে ভাই।
আমি ফুল ব্রাউজারটা আপনারা দেখতে পাচ্ছেন না, যেমন উপরে ইউআরএল, নিচের মেনু। ভাই ওই প্রেজেন্টেশনে ওখানে মনে হয় ইয়ে করে রাখছে। আচ্ছা, আপনি ইন্টার স্ক্রিন যেটা, এখান থেকে প্রেজেন্টেশনে আসেন, প্রেজেন্টেশন অফ করে দেন। এবার আবার প্রেজেন্টেশনে এসে প্রথম যে অপশনটা আছে ইওর এন্টার স্ক্রিন, সেটা থেকে আসুন। ওকে, এবার ড্যাশবোর্ডে আসুন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। আমাদের আগের ব্যাচেও একজনের এরকমটা হয়েছিল, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যায়, অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে গেছে আর কি। 2 জনের হয়েছিল এরকমটা, উপরের মেনু বারটা ছিল না। আমি তো প্রেজেন্টেশন আসতেছে। কি হয়েছে মাসুদ ভাই? প্রেজেন্টেশনে আসবো ভাই, আমার একটু প্রবলেম আছে। ভাই এটা এমনিতে ঠিক হয়ে যাবে পরে? হ্যাঁ, এটা এমনিতে ঠিক হয়ে যাবে, প্রেজেন্টেশন অফ করে দেন আপনি। ওকে। মাসুদ ভাই, আপনার প্রবলেম কি বলেন? ইনস্টাগ্রামে একটা খালি অপশন ইয়া করা হয়নি, আমি ইয়া পাবলিশ করিনি, ড্রাফটে রাখছি। দুইটাই করেছি কিন্তু ড্রাফটে রাখছি দুইটা। আচ্ছা, পাবলিশ করেননি কেন? আপনাকে একটু দেখাবো এখানে, মানে যাতে রিকোয়ারমেন্টে ওখানে কি দিব ভাবতে পারছি না। রিকোয়ারমেন্ট হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি কি প্রয়োজন, এটাই তো বুঝতে পারছি না। ইনস্টাগ্রামে কিছু করিনি তো, একটু আমার ইনস্টাগ্রামে আপনার ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, এছাড়া তো আপনি এটা ম্যানেজমেন্ট করতে পারবেন না। পোস্ট করতে হলে কি লাগবে? হ্যাঁ, ওখানে আমার ইয়াতে কি লেখা আছে যে পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড, এই দুইটাই দেওয়া আছে। আরেকটা কি জানি দিলাম তখন। ওকে, রিকোয়ারমেন্ট এটাই বসাবেন রিকোয়ারমেন্টে। একটু গিগের পিকগুলো দেখবেন কেমন হয়েছে। ওকে, শেয়ার হয় না কেন? শেয়ারটা হচ্ছে না। আপনি কি মজিলা ফায়ারফক্স থেকে আছেন? না, গুগল ক্রোম। ক্রোম থেকে তো প্রবলেম হওয়ার কথা না। শুধু শেয়ার ক্লিক করতে শেয়ারের কাজই করছে না। আগে সিলেক্ট করে নিতে হবে, আগে উপরের ওই যে আপনার স্ক্রিনটা সিলেক্ট করে এরপরে শেয়ারটা अवेलेबल হবে। আগে স্ক্রিনটা সিলেক্ট করেন, তারপরে শেয়ার আসবে।
এটা ঠিক আছে। টাইটেল আপনি রিসার্চ করেছেন না? হ্যাঁ এটা লিখেছি, দেখেন একটু আমার প্যাকেজ গুলা সিলভার, গোল্ড আর ডায়মন্ড তিনটা প্যাকেজ দিয়েছি। ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড প্রোফাইল প্রমোটিং সাপোর্ট 7 days, বেসিক আছে, সিলভার আছে, গোল্ড আছে, ডায়মন্ড। ডেসক্রিপশন দিয়েছি এখানে, নিচে কি কি লাগবে এটা দিয়ে দিয়েছি। ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে ট্র্যাক, তিনটাই দিতে পারবো ওখানে। হ্যাঁ আচ্ছা, রিকোয়ারমেন্ট শুধুমাত্র আইডি লিখে রাখছি, এখানে কি হবে এটা বুঝতে পারিনি, কেটে দেবো এটা। কেটে দেন, দিয়ে যেটা ডেসক্রিপশনে দিয়েছেন এটা এখানটায় দিয়ে দেন। গ্যালারি ফটো অ্যাড করা লাগবে আগে। পরে লিখছি একটু, আমি ফটোটা খালি দেখেন, এটা অ্যাড করে রাখি, পরে দিচ্ছি। সেভ করা আছে, শুধু ড্রাফট করা, ড্রাফটে আছে। এটা হচ্ছে দেখাবে না মনে হয়, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ভাই? ছোট ভাবে দেখতে পাচ্ছি, এখন এর ভেতরে কি লিখেছেন এটা বোঝা যাচ্ছে না। ওকে, মোটামুটি ঠিকঠাকই আছে। আর আরেকটা হচ্ছে আমাদের ইয়ারটা, যেটা ফাইবারের অরিজিনাল, যেটা ইমেল মার্কেটিং এর, এটা বড় আছে এখানে কেমন জানি। ঠিক আছে, এই ইমেজটা ব্যবহার করতে পারবেন। দুইটাই করেছি কিন্তু দুইটা ড্রাফটে রাখছি, এখন শুধুমাত্র ইয়ারটা সেট করে দিয়ে দেবো, রিকোয়ারমেন্টটা করে পাবলিশ করে দেবো। ওকে, এটা কমপ্লিট করে পাবলিশ করে দেন তাহলে। ইয়ার হ্যাশট্যাগ ব্যবহার করবো না, আমি শুধুমাত্র দিয়ে দেবো। এখানে হ্যাশট্যাগ ব্যবহার করে তেমন কোনো ইফেক্ট আসলে ফাইবারে করতে পারেন, সমস্যা নেই, আপনি চাইলে করতে পারেন। এছাড়া আমরা লেখাকে বোল্ড করতে পারি। এটা হচ্ছে আমার আরেকটা প্যাক। তিনটা ফটো দিয়েছি, এটা হচ্ছে আপনার ইয়ার ভেরিফাইড, এটা আর আইটা দিয়েছি, এটা হচ্ছে আপনার ওই যে ইমেলে যে ইয়া করে। তিনটা ফটো দিয়েছি, ডিজাইনটা আপনাকে একটু লিখেছি, আর তেমন কিছু নাই এখানে। পাবলিশ করে দেবো ভাই? হ্যাঁ, পাবলিশ করে দেন। বুস্ট কেন আবার এখানে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কেটে দেবেন। তো ঠিক আছে, আমরা ছোট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আমরা নতুন কোনো একটা টপিক নিয়ে ক্লাসের সামনের দিকে আগাবো। নেক্সট কোনো একটা টপিক, কোনো একটা কাজের ব্যাপারে থাকবে, হয়তো সেটা freelancer.com নিয়েও হতে পারে। মনে আছে সংজ্ঞাটা কি? ওকে, আমি আবারও বলছি, সার্চ ইঞ্জিন হচ্ছে গুগলকে টাকা, সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে গুগলকে টাকা প্রদান করে সার্চ ইঞ্জিনে আসা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। হ্যাঁ, এটা একটা পেইড
পেইড মার্কেটিং। তো তার আগে দেখতে হবে যে গুগলকে টাকা প্রদানের মাধ্যমে কারা কারা সার্চ ইঞ্জিনে এসেছে, একটু চেক করি যদি আমরা। ভাই এটা কি শুধু খালি গুগলে না হচ্ছে অন্য কোনো ইতেও হবে, ব্রাউজার বা আমরা যেগুলো ব্যবহার করে সার্চ ইঞ্জিন ব্যবহার করি সেগুলোতে? যত প্রকার সার্চ ইঞ্জিন আছে, আপনি সার্চ ইঞ্জিন কয়টা চেনেন বলেন? গুগল আছে, ইয়াহু আছে, বিং আছে, উইকিপিডিয়া। প্রত্যেকটা উইকিপিডিয়া কোনো সার্চ ইঞ্জিন না। পিপিলিকা তো সার্চ ইঞ্জিন, তাই না? হ্যাঁ, বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন। বাংলাদেশে সার্চ ইঞ্জিন আর কয়টা নাম জানেন? বাংলাদেশি কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম বলেন তো দেখি কয়েকজন। পিপিলিকা একটা বাংলাদেশি সার্চ ইঞ্জিন। আর কেউ জানেন পিপিলিকা ছাড়া আর কি কি আছে বাংলাদেশে সার্চ ইঞ্জিন? আমি যতক্ষণ হলে জিজ্ঞেস করছি, যারা একটু চালাক আছেন গুগলে সার্চ করে বলে দিতে পারতেন। এখন আর সার্চ করার দরকার নাই। এছাড়াও আছে চরকি, ভেলকি, হ্যাঁ অনেক আছে, অসংখ্য সার্চ ইঞ্জিন আছে আমাদের। সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে বুঝছি আমরা, অর্থাৎ ফেসবুকের না, যেগুলো সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিন যে পেইড মার্কেটিংটা হয় সেটা সম্পর্কে আমরা একটু দেখব। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে ধারণা নেওয়ার আগে সার্চ ইঞ্জিন মার্কেটিং যারা করেছে সেগুলো আমরা একটু যদি দেখি। খেয়াল করেন, এখানে আমি সার্চ করেছি এসইও সার্ভিস ইন ইউএসএ, এই কথাটা লিখে সার্চ করেছি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এই যে সার্চ ইঞ্জিনে আমি সার্চ করেছি এইটাকে কি বলা হয়? এই যে আমি সার্চ করলাম এইটাকে কি বলা হয়, কেউ বলতে পারবেন? কিওয়ার্ড এটাকে বলা হয়। হ্যাঁ, বুঝতে পারলাম না। কিওয়ার্ড এটা? হ্যাঁ, আমরা সার্চ বারে যেটা লিখি সেটা হচ্ছে কিওয়ার্ড। আর এইটা কি? এটা হচ্ছে ভাই ডোমেইন এবং হচ্ছে ওয়েবসাইট বলতে পারেন আমরা এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউআরএল অর্থাৎ ওয়েবসাইট। এটা হচ্ছে টাইটেল। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। রাইট, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো আমাদের এই বিষয়টা জানতে হবে, কোনটা কি এটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা টাইটেল এবং এটা হচ্ছে ডেসক্রিপশন। এই যে এই কথা লিখে সার্চ করলাম এসইও সার্ভিস ইন ইউএসএ, তাতে এই ওয়েবসাইটটাই কেন আসলো? এবং অন্যান্য সময় আমরা সার্চ করলে এডি কথাটা দেখতে পাই না, কিন্তু এখন সার্চ রেজাল্টে নতুন একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এডি কথাটা লেখা আছে। এই যে ছোট করে এডি কথাটা লেখা আছে, এডিতে আমরা বুঝতে পারছি এটা একটা অ্যাড। এই এডি কথা যতগুলো জায়গায় লেখা আছে আমরা বুঝতে পারবো এই ওয়েবসাইটের অনার গুগলকে টাকা প্রদান করেছে, যার মাধ্যমে সে সার্চ ইঞ্জিনে এসেছে। এই কথা লিখে যদি কেউ সার্চ করে তাহলে এই ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটটা আসবে। এই কন্টাক্ট গুগলের সাথে করেছে। তো নরমালি যদি আমরা একটু নিচে স্ক্রল করি আমরা দেখতে পাচ্ছি এখানটায় তেমন কোনো ইফেক্ট নেই, অর্থাৎ এডি কথাটা লেখা নেই, এইখানটায় কিন্তু এডি কথাটা লেখা নাই। এটা হচ্ছে গুগল অ্যাড।
তো আমরা আজকে দেখবো যে কিভাবে একটা গুগল অ্যাড আমরা তৈরি করতে পারি। তো গুগল অ্যাড তৈরি করার জন্য যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাডওয়ার্ড। গুগল অ্যাডওয়ার্ড লিখে আমরা সার্চ করছি, এরপরে ads.google.com নামে যে ওয়েবসাইটটা আছে আমরা এটাতে ভিজিট করছি। আমি আপনাদের ইউআরএল দিয়ে দিয়েছি, চাইলে এখান থেকে ডিরেক্টলি ক্লিক করে আসতে পারেন। তো দেখেন গুগল অ্যাডওয়ার্ডে যখন আমরা ভিজিট করলাম তো এরা কি বলছে, গ্রো ইওর বিজনেস উইথ গুগল অ্যাডস, অর্থাৎ গুগল অ্যাডস এর মাধ্যমে কিভাবে আমরা বিজনেসকে গ্রো করতে পারি। তো এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি কিভাবে আমরা গুগল অ্যাড দিয়ে বিজনেসকে গ্রো করতে পারি, এটার অ্যানসার করেন তো কেউ একজন। কিভাবে আমরা গুগল অ্যাড করে আমাদের বিজনেস গ্রো হবে? ভাইয়া আমাদের যে ওয়েবসাইটটা থাকবে বা হচ্ছে আমাদের যে কোম্পানির একটা হচ্ছে প্রমোট করতে যাচ্ছে আমরা সেটাকে আমরা গুগলে যখন পে করে আমরা অ্যাড দিয়ে নিয়ে আসছি, সেটা আমাদের সার্চ ইঞ্জিনের ফার্স্টের মানে টপের থাকছে, ফার্স্ট পেজের টপের দিকে থাকবে। যখন ফার্স্ট পেজের টপের দিকে থাকবে এবং গুগল যখন সেটাকে হচ্ছে ট্রাফিক এনে দিবে, কারণ আমি ট্রাফিকের জন্য তাকে পে করছি, তো সে সাজেস্ট করবে আমার রিলেটেড যে কিওয়ার্ড গুলো সার্চ করবে সেগুলোতে আমার ওয়েবসাইটে ট্রাফিক বা হচ্ছে আমি যদি সেল চাচ্ছি বা আমি অন্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে যেগুলো চাচ্ছি সেগুলো হচ্ছে আমাকে গুগল হচ্ছে আমার জন্য রিকোয়ারমেন্ট করে দিচ্ছে। সেই হিসেবে আমার ওয়েবসাইটে ট্রাফিক বেশি আসবে, ভিজিটর আসবে বা আমার প্রোডাক্ট সেল হবে, আমার সার্ভিসটা গ্রো হবে। এভাবে গুগল আমাদের জন্য হচ্ছিল অ্যাড এর মাধ্যমে হেল্প করতে পারে। ধন্যবাদ আবু তালিব ভাই, একদমই কারেক্ট অ্যান্সার। একদম আবু তালিব ভাই যেটা বলেছে এভাবে আমাদের বিজনেসটা গ্রো হবে। কেউ কি চিন্তা করি যখন আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় গুগলে যখন আমরা সার্চ করি তখন আমাদের মেন্টালিটি এরকমটাই থাকে যে দুই একটা সার্চ রেজাল্টের মধ্যে দেখবো, যদি খুঁজে না পাই নতুন করে আবার সার্চ করবো। তাও কিন্তু এই নিচের পেজটাতে অর্থাৎ নিচে একদম স্ক্রল করে এই ওয়েবসাইটটাতে ভিজিট করে না, প্রয়োজন বোধে কি করে নতুন করে আবার গুগলে সার্চ করে। এটার জন্য গুগলের সার্চ রেজাল্টের প্রথম দিকে আসা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে কারো যদি এসইও সার্ভিস প্রয়োজন হয় এই কথা লিখে সার্চ করে তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করার সম্ভাবনা অনেক বেশি, কারণ হচ্ছে এটাকে গুগল টপ রেজাল্টে প্রথম রেজাল্টে সেটা দেখাচ্ছে। এইভাবে আমাদের বিজনেসটা কিন্তু গ্রো করবে। আমাদের টার্গেট অনুযায়ী আমরা যে কিওয়ার্ডটা এখানে সেট করে দেব সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যেন আমার ওয়েবসাইটটা প্রথম রেজাল্টে আসে সেই ধরনের কন্টাক্ট আমি গুগলের সাথে করব। এখন আমরা অবশ্যই জানি এসইও কিন্তু এই ওয়েবসাইটে গেলে যে সার্ভিসটা আমি পাবো অবশ্যই এটা সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট। এখানে গেলে তার একটা বিজনেস আছে কি সে এসইও সার্ভিস দিয়ে থাকে, তো অবশ্যই তার যে প্যাকেজ গুলো আছে প্যাকেজগুলো সে সেল করে থাকে। এখানে যদি কোনো ভিজিটর যায় সেখানে দেখবে যে বিভিন্ন ধরনের প্যাকেজ, যদি আমরা একটু ভিজিট করি তাহলে হয়তো দেখতে পাবো প্রত্যেকটা ওয়েবসাইট তার একটা উদ্দেশ্য নিয়ে কন্টেন্ট, যদি কন্টেন্ট রাইটিং কোনো ওয়েবসাইট হয় সেটাও তার একটা উদ্দেশ্য অনুযায়ী সে অবশ্যই আগায়। তো দেখেন এখানে তার বিভিন্ন সার্ভিস সম্পর্কে বলেছে, ডিজিটাল স্ট্র্যাটেজি সম্পর্কে বলেছে, পেইড মিডিয়া সার্চ, বিভিন্ন সার্ভিস সে দিয়ে থাকে। তো এই সার্ভিস অনুযায়ী কিন্তু সে আমাদের কাছ থেকে সার্ভিস চার্জ নেবে। যদি এখন আপনি একটা ওয়েবসাইট খুলেন, ডিজিটাল মার্কেটিং এর এসইও পার্ট শিখেছেন, শিখে আপনি একটা ওয়েবসাইট খুলেছেন যে ডিজিটাল মার্কেটিং এর আমি এসইও সার্ভিস করব, বাংলাদেশে যত ওয়েবসাইট আছে সবগুলোকে আমি সার্ভিস দিব, বাংলাদেশের মধ্যে সবগুলোতে আমি সার্ভিস দিব। তো এই সার্ভিসের জন্য আপনি 200 বা $500 একটা চার্জ ওখানে অ্যামাউন্ট দিয়ে দিয়েছেন যে 3 মাস কাজ করে দিবেন,
এরকম একটা প্যাকেজ দিয়ে রেখেছেন, নিজে একটা ওয়েবসাইট প্রমোট করছেন। তো গুগল একটা অ্যাড দিয়ে দিলেন যে বাংলাদেশের মধ্যে যাদের এসইও সার্ভিস দরকার তারা চাইলে আমার ওয়েবসাইট থেকে নিতে পারে, এবং কি আপনি ভালো কিছু কন্টেন্ট লিখে দিলেন। এখান থেকে এসে যদি কোনো ভিজিটর আপনার এই সার্ভিসটা বাই করে তাহলে এটা আপনার বিজনেস। আপনার বিজনেস তো তখন ওইটাই, আপনি সার্ভিস দিয়ে থাকেন, আপনার উদ্দেশ্য হচ্ছে এই আমার সার্ভিসটা বেশি মানুষের কাছে পৌঁছাক, এটাই আপনার বিজনেস। তো এভাবে নরমালি আমাদের বিজনেসটা গ্রো করবে, আসলে উদ্দেশ্য এবং নিশ অনুযায়ী, যেটা উদ্দেশ্য থাকবে সেই অনুযায়ী। তো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য একটা অ্যাড তৈরি করতে পারি সেই বিষয়টা দেখব। গুগলে যখন আমরা ads.com google.com ভিজিট করলাম, ads.google.com যখন ভিজিট করলাম তখন আমাদেরকে বলছে যে গ্রো ইওর বিজনেস উইথ গুগল অ্যাড। গুগল অ্যাড এর মাধ্যমে আমরা চাইলে আমাদের বিজনেসকে গ্রো করতে পারি। তো দেখেন এখানে সাইন ইন অপশন আছে, আপনারা সাইন ইন করে নিতে পারেন। এছাড়া এখানে স্টার্ট নাও নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে পারেন। অবশ্যই মাথায় রাখবেন আপনার ব্রাউজারটা যে জিমেল দিয়ে সাইন ইন করা আছে সেই জিমেলের আন্ডারে কিন্তু এই গুগল অ্যাডটা ক্রিয়েট হবে। সো আমরা যখন ক্লায়েন্টের হয়ে কাজ করব, ক্লায়েন্টের যদি গুগল অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ক্লায়েন্টের যে গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট সেটা সাইন ইন করে নেব। এছাড়া ক্লায়েন্ট যদি বলে নতুন একটা জিমেল ক্রিয়েট করার পরে আমাদেরকে গুগল অ্যাডটা তৈরি করার জন্য, তাহলে তার নামে আগে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এরপরে আমরা add.google.com এ আসবো, দেন একটা ক্যাম্পেইন রেডি করব। তো ক্যাম্পেইন তৈরি করার জন্য আপনারা যখন নতুন ভাবে স্টার্ট নাও এ ক্লিক করবেন, দেখেন প্রথম অবস্থায় আপনারা এইখানটায় ভিজিট করবেন। ভাইয়া আমার একটু কথা ছিল। হ্যাঁ অবশ্যই। এটার আগে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চটা কি একটু প্রয়োজন ছিল না? কিওয়ার্ড রিসার্চটা একটু আলোচনা করলে ভালো হতো। অ্যাড এর জন্য তো আমাদের কিওয়ার্ড লাগবে। আমরা কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ ঠিক আছে আবু তালেব ভাই ঠিক বলেছেন, কিন্তু বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা একদম এসইও এর মধ্যে নিয়ে যে যদি আমি এখনই শেখানো যায়, বাট এসইও এর মধ্যে যেহেতু কিওয়ার্ড রিসার্চটা আছে তো এখানে আমি পুশ করছি না, জাস্ট আমি নরমালি আপনাদেরকে দেখাবো কিভাবে করা যায়। যখন কিওয়ার্ড রিসার্চটা শিখে ফেলবেন তখন কিওয়ার্ড রিসার্চ করে এখানে অ্যাপ্লাই করবেন। আচ্ছা একটু ধারণাটা দিয়ে দিবেন তাইলেই হবে। তা তো অবশ্যই, আমাদের কিওয়ার্ড প্ল্যানার আছে, এখান থেকে চাইলে আমরা কিন্তু কিওয়ার্ড প্ল্যানার। আর কিওয়ার্ড রিসার্চ এমন একটা বিষয় যেটা আপনার 6 মাস 6 বছর শিখলেও শেষ হবে না, এরকম একটা ফর্মুলা। কিওয়ার্ড রিসার্চ করতে করতে সারা জীবনও পার করে দেওয়া যাবে, সম্ভব। এটা এত বড় একটা এরিয়া। কিওয়ার্ড রিসার্চের অনেক অনেক ফর্মুলা, অনেক প্রসেস, বোঝার অনেক ব্যাপার আছে। ওকে, তারপরেও চেষ্টা করে যাব আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বেসিক কিছু ধারণা দিয়ে যাওয়ার জন্য। এখন জাস্ট আমরা গুগল অ্যাডটা ক্রিয়েট করা শিখি, এরপরে যখন কিওয়ার্ড রিসার্চ ফুল মোটামুটি ভাবে শিখে যাব তখন আমরা কিওয়ার্ড রিসার্চ করে অবশ্যই আমাদের গুগল অ্যাডটা করতে হবে। তো দেখেন যখন আমরা নতুন ক্যাম্পেইন করতে আসলাম তখন আমাদেরকে কি বলছে, হোয়াটস ইওর মেইন অ্যাডভার্টাইজিং গোল, অর্থাৎ আমার টার্গেটটা কি, আমি কিসের জন্য এখানে আমি অ্যাড করতে আসছি। আমি কি চাচ্ছি যে আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট বা আমার ফোনে বেশি কল আসুক এরকম কিছু, বা আমি কোনো ফর্ম ক্রিয়েট করেছি যে ফর্মে সাইন আপ হোক বা সেল হোক, এটা যদি চাই তাহলে এটা। যদি চাই যে না আমার ওয়েবসাইটে অনেক ভিজিটর আসুক তাহলে এইটা সিলেক্ট করতে পারি। অর্থাৎ ক্লায়েন্টের চাওয়ার উপর ডিপেন্ড করবে যে আসলে আমি এখান থেকে কি চাচ্ছি।
বা আমার বিজনেসের উপর ডিফেন্স করবে। যদি ফোন কলের প্রয়োজন হয় তাহলে এটা করব, যদি সেল অথবা সাইন আপের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এটা করব, যদি ভিজিটর প্রয়োজন হয় তাহলে অবশ্যই এটা করব। তো জাস্ট আমি গেট মোর ভিজিট টু ইওর ফিজিক্যাল লোকেশন এটা করে নেক্সট করছি। তো দেখেন এখানে খুবই নরমাল ওয়েতে, আমাদের হার্ড কিছু নেই, এমন কোনো প্রশ্ন করবে না যেটা আমরা মানে জানি না বা বুঝতে পারছি না। এখানে আমাকে বলছে ডিসক্রাইব ইওর বিজনেস, আমার বিজনেস সম্পর্কে ওকে বলতে হবে। সো বিজনেস নেমটা এখানে দিতে হবে, আমি বিজনেস নেম এমনিতে একটা দিয়ে দিচ্ছি। এবং আমাকে বলছে আমাদের বিজনেস ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। এক্সাম্পল স্বরূপ বলে দিচ্ছে যে www.example.com। তো আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে কি আমরা ওয়েবসাইটে যেটা আমাদেরকে একটু পেজ দিতে পারি? যেমন হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজ গুলো, আমরা একটা ডোমেইন থেকে আমাদের ল্যান্ডিং তৈরি করলাম, আমরা কিছু ল্যান্ডিং পেজটা এখানে এভাবে ক্রিয়েট করতে পারি না শুধু ডোমেইনই হবে এখানে, সেটা বলছি। ওকে, আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ যেটা হয় সেটা হচ্ছে আপনার হতে পারে উইবলি, হতে পারে blogger.com দিয়ে আপনি ট্রাই করতে পারবেন, সমস্যা নেই। না, আমি বলছিলাম যে ভাই আমার নিজস্ব একটা ডোমেইন আছে, আমি সেটা হচ্ছে সেটা দিয়ে আমি একটা ল্যান্ডিং তৈরি করে নিলাম আমার নিয়ে, সেটার যে হচ্ছে ল্যান্ডিং এর তো একটা পেজ আলাদা ক্রিয়েট হয়ে যায়। আমরা ডোমেইনের সাথে আমাদের একটা হচ্ছে পাশে হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজ নেম দিচ্ছি সেটা নিয়ে আমাদের একটা পেজ তৈরি হচ্ছে। তো আমরা কি সেটা এখানে ক্রিয়েট করতে পারি? পারবেন। আচ্ছা আচ্ছা, এর আগে আমি হচ্ছে যখন ট্রাই করছিলাম তখন জাস্ট হচ্ছে ডোমেইনটুকু নিচ্ছিল আর পেজ অংশটুকু নিচ্ছিল না, যে ডোমেইন ছিল সেই ডোমেইন থেকে সাব ডোমেইন না XYZ দিয়ে আমি একটা হচ্ছে ডোমেইন নিয়েছিলাম। আচ্ছা, XYZ এর যে ডোমেইন সেটা এখান থেকে সাব ডোমেইন করেছিলেন নাকি আপনি কোথা থেকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছেন, কোন ওয়েবসাইট থেকে? আচ্ছা, আমার একটা হচ্ছিল লাইভ স্ট্রিমিং, একটা হচ্ছিল আপনার ওই ডোমেইন নিয়েছিলাম আমি। নেওয়ার পরে সেটাতে আমি হচ্ছিল পেজ ক্রিয়েট করছি আমার, মনে করেন ল্যান্ডিং এর জন্য আমি হয়তো আমার যে ডোমেইন থাকছে সেটার ভিতরে আমি ওয়েবসাইটের ভিতরে আপনি পেজ ক্রিয়েট করেছেন। হ্যাঁ, পেজ ক্রিয়েট করেছি এবং সেই পেজটা হচ্ছিল আমি এখানে সাবমিট করব। সেটা বুঝতে পেরেছি আপনি ভিতরের কোন একটা পেজের ইউআরএল দিতে চাচ্ছেন, এটা হবে না ভাই। আপনি জাস্ট ওয়েবসাইটের যে ইউআরএলটা ভিজিট করার পর, যেমন ব্লগেও যদি আমি ভিজিট করি তাহলে blogger.com এর মানে আমার যে ইউআরএলটা থাকবে সেইটা দিতে হবে, অর্থাৎ মূল ইউআরএলটা। আপনি যদি ভিতরের কোন ইউআরএল দেন সেটা নেবে না। যেমন হচ্ছে ওয়েবসাইটের ভিতরে অ্যাবাউট পেজ থাকে, কন্টাক্ট আস পেজ থাকে, এরকম পেজের একটা আমি দিতে যাচ্ছিলাম, সেটা হবে না। না সেটা হবে না। আচ্ছা আচ্ছা, শুধু আমাদের মেইন ওয়েবসাইট থেকে ততটুকুই হবে, .com পর্যন্তই যাবে। হ্যাঁ, আপনি ল্যান্ডিং পেজ বলছিলেন, তো আমি ল্যান্ডিং পেজ বলতে মেন করেছি আপনি হয়তো ওয়েব ব্লগার যেটা ব্লগার বা উইবলি বা আদার্স কোনো কিছু হতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে পরের স্টেজে আমাকে বলছে বলেন ভাইয়া, আমি না এটা একটু বুঝতে পারছি না কিভাবে করছেন, এটা ক্লায়েন্ট আমাদের কি বলবে, এই পেজটা কিসের জন্য? আচ্ছা, এটা বোঝার দরকার নেই, জাস্ট আপনি আমি যে কাজটা দেখাচ্ছি ক্লায়েন্ট আমাদের কি বলবে সেটা পরে দেখবো। আর আগে যেটা বলেছি সেটা মাথায় রাখেন যে SEM সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে অ্যাড দেখাইছি যে এরকম ভাবে টাকা প্রদান করে অ্যাড দিতে পারি আমরা। তো কিভাবে আমরা নিজের ওয়েবসাইটের জন্য অ্যাড ক্রিয়েট করতে পারি সেটা দেখছি। সার্চ রেজাল্টে কিভাবে SEM এখানে ওয়েব অ্যাড্রেসটা কোথা থেকে নিলেন? আচ্ছা, ওয়েব অ্যাড্রেস সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের যে ইউআরএল সেটা নিয়েছি। আমি এর জন্য আপনাদেরকে যখন সার্চ করেছিলাম এটা বোঝানোর চেষ্টা করলাম যে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা আমাদের ইউআরএল এবং এটা টাইটেল, সেটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। এটা ছিল আমাদের কিওয়ার্ড, তখন কিন্তু কেউ বলেননি যে ওয়েব অ্যাড্রেস কোথা থেকে আসলো বা ওয়েব অ্যাড্রেস। এই যে অ্যাডটা আমরা দেখছি
জি মানে মূল কথাটাই আপনারা এখনো মাথায় আসেনি, যার কারণে এই প্রশ্নগুলো আসছে। ঠিক আছে, আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। খেয়াল করেন, এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের যে অনার, সে গুগলকে টাকা প্রদান করেছে এবং বলেছে যে এসইও সার্ভিস ইন ইউএসএ এই কথা লিখে যদি কেউ সার্চ করে যেন তার ওয়েবসাইটটা প্রথমে দেখায়। এবং এটা হচ্ছে তার টাইটেল, এটা হচ্ছে তার ডেসক্রিপশন। এটা তো টাকার মাধ্যমে সে কিন্তু সার্চ রেজাল্টে আসছে। আর নরমালি যদি আমরা দেখি নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি এডি কথাটা কয়েকটা জায়গায় আছে এবং তার নিচে এডি কথাগুলো নাই, অর্থাৎ এটা ম্যানুয়ালি অর্গানিক যে ওয়ে আছে এসইওর মাধ্যমে সেই সার্চ রেজাল্টটা চলে আসছে। কোনো কনফিউশন আছে? আপনারা তাহলে এখনো সংজ্ঞাটা বুঝতে পারেননি যে আমাদের মূল এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং সে বিষয়টা এখনো বুঝতে পারেননি। আমরা আজকে দেখছি যে টাকা প্রদানের মাধ্যমে গুগলে সার্চে কিভাবে আমার ওয়েবসাইটটা আসবে, যেমনটা এখানে এসেছে। স্যার এবার বুঝতে পেরেছি। ইউআরএল ক্লায়েন্ট আমাকে দিবে, ক্লায়েন্ট আমাকে বলবে যে আমার জন্য একটা অ্যাড ক্রিয়েট করে দাও যেন আমার ওয়েবসাইটটা প্রথম সার্চ রেজাল্টে আসে, আমি গুগলকে টাকা দেব। ক্লায়েন্ট আমাদেরকে এটাই বলবে। আচ্ছা, এটাকে বলা হয় গুগল অ্যাডওয়ার্ড। আপনি এসইএম বলেও কল করতে পারেন, গুগল অ্যাডওয়ার্ড। তো খেয়াল করি এরপরের স্টেজে আমাদেরকে বলবে হোয়ার আর ইওর কাস্টমার, অর্থাৎ আমি কোথাকার ভিজিটর চাই সেই বিষয়টা আমাকে জিজ্ঞেস করছে। আমার কাস্টমার কোথায় আছে সেই টার্গেটেড লোকেশন। তো দেখেন আমরা ইতিপূর্বে এই বিষয়টা সম্পর্কে দেখেছি টুইটার এগুলোতে যখন অ্যাড ক্রিয়েট করতে গেছিলাম তখন কিন্তু এই বিষয়টা দেখেছি। তো এটা আমাদের একদমই পরিচিত ব্যাপার। চাইলে আমরা এটাকে কেটে দিতে পারি। এরপরে দেখেন এই পাশে আমাদের দুটো অপশন আছে, অ্যাড্রেস অনুযায়ী আমি কাউকে টার্গেট করতে পারি, এছাড়া জিপ কোড, সিটি, রিজন অনুযায়ী কাউকে খুঁজে বের করতে পারি, অর্থাৎ টার্গেট করতে পারি। যদি আমি মনে করি যে আমি শুধুমাত্র রাজশাহীতে এই অ্যাডটা দেখাতে চাই, অর্থাৎ রাজশাহীর মানুষ যদি সার্ভিস এসইও সার্ভিস ইন রাজশাহী লিখে সার্চ করে তাহলে যেন আমার ওয়েবসাইটটা প্রথমে আসে, সেটা যদি চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? রাজশাহীতে টার্গেট করতে হবে। ক্লায়েন্টের টার্গেট অবশ্যই ক্লায়েন্ট বলে দিবে যে কোন কান্ট্রিতে কোন শহরের মধ্যে সে প্রমোট করতে চায়। তো আমরা দেখি এখানে রাজশাহী পাই কিনা। দেখেন আমরা পাইছি রাজশাহীতে। ওকে, আমরা রাজশাহীটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন রাজশাহীর কতটুকু এরিয়া নিয়েছে, এখানটায় আমাদেরকে দেখাচ্ছে যে এখানে কতটুকু এরিয়া নিয়েছে। চাইলে আমরা আরো কিছু কান্ট্রি বা সিটি এখানে সিলেক্ট করে দিতে পারি। এরপরে জাস্ট নেক্সট ক্লিক করছি। এখানটায় হচ্ছে আমাদের মূল ব্যাপার। এখানে আমাদের কিওয়ার্ড সেট করতে হবে, অর্থাৎ আপনারাই বলেছেন এটা নাকি কিওয়ার্ড। আমি যখন সার্চ করেছিলাম আপনারা বললেন যে এটা হচ্ছে কিওয়ার্ড। তো গুগল আমাদেরকে জিজ্ঞেস করছে যে আসলে কি লিখে সার্চ করলে মানুষকে আমার ওয়েবসাইটটা দেখাবে। সেটার জন্য আমাকে বলছে যে সেটআপ কিওয়ার্ড থিম। ওকে, এটা সেটআপ করার জন্য আমি অ্যাড কিওয়ার্ড থিমে ক্লিক করছি। এরপরে আমার ওয়েবসাইটে যেতে হবে। আমার ওয়েবসাইটে যে মূল কিওয়ার্ড গুলো আছে আমি চাইলে এখান থেকে আমার ওয়েবসাইটের
হচ্ছে মোর সাজেস্টিং। আমি কিছু কিওয়ার্ড যখন এখানে দিয়েছি তখন আমাদেরকে কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করছে। আমার ওয়েবসাইটটা যে সম্পর্কিত অবশ্যই সেই সম্পর্কিত কিওয়ার্ড এখানে আমাকে লিখতে হবে, যেমনটা করেছে। তো দেখেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত তার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের অনেকটা আছে, সে কি করেছে এই কিওয়ার্ডটা এসইও সার্ভিস কিওয়ার্ডটা এই জায়গাতে অ্যাড করেছে, এই যে ইওর কিওয়ার্ড। সে যখন অ্যাডটা ক্রিয়েট করেছে তখন এই কিওয়ার্ডটা সেট করেছে, যার কারণে আমরা সার্চ করলে অ্যাড আকারে তার ওয়েবসাইটটা প্রথমত আসছে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। কিওয়ার্ড সেটআপ বুঝতে পারছেন না এরকম কেউ থাকলে প্রশ্ন করতে পারেন এখনই। জি ভাই বুঝতে পেরেছি, মানে কিওয়ার্ড সেটআপটা। আচ্ছা ভাইয়া, আমরা একটা সফটওয়্যার কতগুলো কিওয়ার্ড সেট করতে পারি? এখানে কতগুলো কিওয়ার্ড সেট করতে পারি, তাই না? জি, আমরা মানে কতগুলো কিওয়ার্ড সেট করতে পারি? আচ্ছা, আমরা একটু চেক করে দেখি কতগুলো কিওয়ার্ড এখানে দেওয়া যেতে পারে। মেবি এখানে 10টার উপরে দিলে এরা বলবে, 10টা কিংবা 7টার উপরে কিওয়ার্ড দিলে এরা বলবে যে 7টার মধ্যে রাখুন, তাতে আপনার জন্য ভালো হবে, এরকম। হ্যাঁ, হ্যাঁ, দেখেন এখানে এরকমটা বলছে যে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়ার জন্য 7 থেকে 10টা কিওয়ার্ড হচ্ছে উত্তম। এই কথাটা গুগল আমাদেরকে বলে দিচ্ছে। তাইলে আমরা আরো অ্যাড করতে পারবো, কিন্তু আমরা কি করব, 7 থেকে 10টা কিওয়ার্ড এখানে অ্যাড করব। তাহলে আমাদের ওয়েবসাইটের জন্য যেটা ভালো সেটাই করি। এটা যেহেতু আমাদেরকে সাজেস্ট করছে, অলরেডি উপরে 5, 2, 7টা দেখতে পাচ্ছি, আমরা এই 7টাকেই রেখে দিচ্ছি। 7 থেকে 10টা যেহেতু বলেছে, আমরা 7টা রেখে দিচ্ছি। এরপরে নেক্সটে ক্লিক করছি। তো অলরেডি আমরা বলেছি যে এটা টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। তো এই যে অ্যাডটা দেখাচ্ছে, এরকম অ্যাড তৈরি করার জন্য আমাকেও এখানে একটা হেডলাইন দিতে হবে। এই টাইটেলকে আমরা হেডলাইনও বলতে পারি, এটাকে আমরা হেডলাইন বলতে পারি। তো আমরা কি করব, আমাদের ওয়েবসাইট থেকে একটা হেডলাইন এখানে অ্যাটাচ করে দেব। তো দেখেন এখানে আমাদের অ্যাডটাকে প্রিভিউ দেখাচ্ছে, যে এই অ্যাডটা ক্রিয়েট করলে মানুষের কাছে কেমনটা দেখাবে যতক্ষণ আমি এরকমটা এখানে সেট আপ করবো। দেখেন আমি এই লাইনটা যদি এডিট করি তাহলে এই পাশটা আমার এডিট হবে, খেয়াল করবেন আপনারা। আমি এখানে এডিট করছি, দেখেন এই পাশটাতেও এডিট হচ্ছে, এই পাশে লিখছি তাহলে এই পাশেও লেখা হচ্ছে। তো এই পাশে আমাদের প্রিভিউ দেখাচ্ছে যে অ্যাডটা ক্রিয়েট করলে কেমনটা দেখাবে। এখানে হেডলাইন 3 দিতে পারি। আচ্ছা, আমি প্রথম থেকে আবার এটা পেস্ট করছি। একটা হেডলাইনে আমরা 30টার বেশি ওয়ার্ড ব্যবহার করতে পারছি না, খেয়াল যদি করি আমরা। দেখেন এখানে 3টা হেডলাইন ব্যবহার করার জন্য কোভিড-19 কথাটা এতটাই হয়েছে যে এখানে হেডলাইনের ভেতরে আমাকে গুগল অ্যাডওয়ার্ড বলছিল যে এটা ব্যবহার করা যাবে না, এটা লিমিট হয়ে গেছে আর কি।
সো কোভিড-19 কথাটা ডিরেক্ট না লিখে আমরা C19 এরকমটা একটু টেকনিক্যালি ব্যবহার করলাম। তো দেখেন এখানে 3টা হেডলাইন দেওয়ার জন্য জায়গা আছে, তো আমরা 3টা হেডলাইন এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে বলছে যে ডেসক্রিপশন দিতে, আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন নেব। ডেসক্রিপশনটা হচ্ছে এইটা। তো এখানে একটা শর্ত হচ্ছে, এখানে ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবো হচ্ছে 90টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবো ডেসক্রিপশনের ভিতরে। সো আমরা এটাকে একটু কমাই দিচ্ছি। এরপরে অনেক বেশি আছে। দেখেন আমি যখন এখানে, অবশ্যই আপনাদের ক্লায়েন্টের কাজ করার সময় মাথায় রাখতে হবে যেন সুন্দর একটা টাইটেল, অর্থাৎ এই হেডলাইন এবং ডেসক্রিপশনটা যেন সুন্দর হয়, অবশ্যই এটা মাথায় রাখতে হবে এবং এটা যেন একটা অর্থবোধক কোনো কিছু দাঁড়ায়। হ্যাঁ, এখানে যদি আমরা একটু পড়ি তাহলে কিন্তু বুঝতে পারবো যে অবশ্যই একটা হেডলাইনের ভিতরে ভালো কিছু আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, এসইও স্ট্র্যাটেজি, ইম্পোর্টেশন, এই কথা কিন্তু লেখা আছে। তো এরপর ডেসক্রিপশনে যে কথাটা লেখা আছে, অবশ্যই তার ওয়েবসাইটের ভেতরে যে ইনফরমেশন গুলো আছে এটার সাথে অবশ্যই কম্পেয়ার করলে দেখবো যে তাদের ওয়েবসাইটের মূল কথাটা এখানে লেখা আছে। আমরাও চেষ্টা করব ডেসক্রিপশনে অ্যাট্রাকটিভ কোনো কিছু লেখার জন্য, যেন ভিজিটর এটা দেখে একটু আকর্ষিত হয়। ছোট আকারে লেখা যদিও, কিন্তু এটা যেন আকর্ষিত হয় সেভাবে আমরা লেখার চেষ্টা করব। আমাদের ওয়েবসাইট থেকে সেটা কন্টেন্ট নিতে পারি, আমাদের মনের মতো করে লিখতে পারি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা ইউজ করছি। দেখেন এখানেও আবারও বলছে যে কোভিড-19 নট অ্যালাউ। আচ্ছা, আমরা এটাকে কেটে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি অ্যাডটা ক্রিয়েট করি তাহলে এরকমটা দেখাবে। আমাদের হেডলাইন থাকবে এরকম, অর্থাৎ টাইটেলটা হবে এরকম, অ্যাড কথা লেখা থাকবে, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এরকম ভাবে থাকবে, দেন ডেসক্রিপশন এরকম। তো এরপরে দেখেন আমরা নিচে দেখতে পাচ্ছি যে যদি এই অ্যাডের উপরে কেউ ক্লিক করে তাহলে কোথায় যাবে, তাহলে আমাদের এই ওয়েবসাইটে চলে যাবে, অর্থাৎ অলরেডি আমরা এই ওয়েবসাইটের ইউআরএলটা সেটআপ করে রেখেছি। এরপরে নেক্সট এ ক্লিক করছি। দেখেন এখানে বলে দিয়েছে যে আবার ফোন কল যদি পেতে চাই, ফোন নাম্বারটা অ্যাড করার জন্য, তো আমরা ছোট করে ব্র্যাকেটে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অপশনাল। চাইলে আমি ফোন নাম্বার অ্যাড করতেও পারি, নাও পারি। তো ক্লায়েন্টের অবশ্যই অনুমতি নেব। যখন ক্লায়েন্টের হয়ে কাজ করব তখন আমরা দেখব আসলে ক্লায়েন্ট কি বলে। যে যদি বলে যে ফোন নাম্বার অ্যাড করতে হবে তাহলে অবশ্যই আমরা এখান থেকে দেখেন কান্ট্রি সিলেক্ট করতে পারবো, কোন কান্ট্রি, যে কোনো কান্ট্রি যদি হয়। ক্লায়েন্ট তো অবশ্যই বাইরের কান্ট্রি হবে, তো বাইরের ক্লায়েন্ট যখন হবে তখন ওই কান্ট্রি সিলেক্ট করে তার ফোন নাম্বারটা অ্যাড করে দেবো। তো যেহেতু এটা অপশনাল আমরা এখন রাইট নাও স্কিপ করতে পারছি, সো আমরা এটাকে নেক্সট করছি। দেখেন মূল গল্পে চলে আসছে, অর্থাৎ গুগলকে টাকা প্রদানের যে জায়গাটা সেই জায়গায় চলে আসছে। সেট ইওর বাজেট, আমাদেরকে বাজেট সেটআপ করতে বলছে। তো দেখেন আমাদেরকে রেকমেন্ড করছে, আমাদের রেকমেন্ড ফর ইউ, আমার ওয়েবসাইটের জন্য যেটা ভালো হবে সেটা রেকমেন্ড করছে আমাকে। ডেইলি যদি $10 কস্ট হয় তাহলে মান্থলি হবে সেটা হচ্ছে $304 হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ $304
আমার ওয়েবসাইটের জন্য 25,100 থেকে 41,800 মানুষের কাছে পৌঁছাবে। এখান থেকে আমার ক্লিক করবে সেটা হচ্ছে 2,270 থেকে 3,800 জন মানুষ পার মান্থে ক্লিক করবে যদি আমি প্রতি মাসে $304 খরচ করি। $10 যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডেইলি এভারেজ কস্ট। এছাড়াও কিছু প্যাকেজ আছে, আমরা দেখতে পাচ্ছি $6 আছে, $25 আছে। অবশ্যই $6 এর চাইতে একটু কম হবে। এবং নিচে যেটা দেখতে পাচ্ছি $25 অবশ্যই বেশি হবে। তো এছাড়া আরো একটা অপশন এখানে আছে, ইন্টারিয়র ওন বাজেট, অর্থাৎ আমার নিজস্ব কোনো যদি বাজেট থাকে সেই সম্পর্কে আমি দিতে পারবো। তো এটাতে আমি ক্লিক করছি। তো খেয়াল করেন এখানে বাড়ানো এবং কমানোর একটা ওয়ে আছে। তো এটা আমরা ক্লিক করে যদি চেপে ধরে একটু কমাই বাড়াই দেখতে পাচ্ছি $6 সর্বনিম্ন পার ডে করতে পারবো। যদি $5 করি তাহলে দেখেন কেমন হয়ে যাচ্ছে। এটাতে আসলে কোনো রেজাল্ট আসবে না, অর্থাৎ $5 দিয়ে কাজ হবে না। সর্বনিম্ন ডেইলি বাজেট থাকতে হবে $6। এটা মান্থলি হবে হচ্ছে 182। এটা অবশ্যই ক্লায়েন্টের পারমিশন অনুযায়ী, সেই তাকে আমি জিজ্ঞেস করব যে $এত হচ্ছে, $এত এত ক্লিক পাওয়া যাবে, এত ইয়ে হবে। অবশ্যই এইটা ডিফেন্স করবে হচ্ছে আমাদের কিওয়ার্ডের উপরে। তো যখন আমরা কিওয়ার্ড রিসার্চ শিখবো এটা সম্পর্কে একদম বাস্তব ধারণা চলে আসবে যে আসলে এই যে কস্ট পার ক্লিক যেটা, এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো, অর্থাৎ সিপিসি রেট। তো চাইলে এটাকে বৃদ্ধি করে দিতে পারি। দেখেন যদি আমরা বাড়াই দিই তাহলে নিচে আমাদের রেকমেন্ড যেটা যতজন মানুষের কাছে রিচ করবে সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। দেখেন আমরা যত বৃদ্ধি করছি আমাদের বাজেট যত বৃদ্ধি হচ্ছে এটা তো রিচ করছে। অর্থাৎ এটা নিজে গুগল নিজেই দায়িত্বটা নিবে এটাকে প্রমোট করার জন্য, এতজন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি $6 সেট করে দিলাম, এটা আমার ম্যানুয়ালি করতে পারি। ক্লায়েন্টের হতে পারে দেখা যাচ্ছে 6, 10, 25 এর মধ্যে কোনোটা $15 চাচ্ছে, যে ডেইলি বাজেট তার $15, তাহলে আমরা এখান থেকে $15 করে দিতে পারি। তাহলে কতজন মানুষের কাছে পৌঁছাবে, কতজন মানুষ ক্লিক করবে এখানে আমাদেরকে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা $6 করে দিচ্ছি, যেহেতু আমরা একটু গরিব মানুষ, $6 সর্বনিম্নই করি। এরপরে সেট বাজেট। সেট বাজেট করার পরে নেক্সট ক্লিক করছি। তো দেখেন টোটাল বিষয়ের উপর আমাকে একটা প্রিভিউ দিচ্ছে, রিভিউ ইওর ক্যাম্পেইন সেটিং, টোটাল সেটিং বিষয়ে আমাদেরকে দেখাচ্ছে। তো আমাদের যে নামটা দিয়েছিলাম মেবি ক্যাম্পেইনের কোনো একটা নাম এখানে সেট আপ করা ছিল, আমরা চাইলে এখান থেকে এডিটও করতে পারি। হ্যাঁ, আমাদের নিজের মতো করে ক্যাম্পেইনের একটা নাম দিতে পারি। আসলে নাম কোথাও ইফেক্ট করবে না, অর্থাৎ এই সার্চ আমি ক্যাম্পেইনের কি নাম দিয়েছি এই সার্চ রেজাল্টে কোথাও আসবে না, নাম কোনো ম্যাটার না। সো আমরা চাইলে আমাদের নিজস্ব নামও দিতে পারি এখানে। এটা কতজন মানুষের কাছে পৌঁছাবে, ইমপ্রেশন সম্পর্কে আমরা অলরেডি বলেছি, ইমপ্রেশন বিষয়টা কি, এবং ক্লিক কতগুলো হবে সেই সম্পর্কে এখানে বলছে, পার মান্থের হিসাবে এখানে বলছে। এবং আমাদের টার্গেটেড লোকেশন হচ্ছে রাজশাহীতে। কিওয়ার্ড যেগুলো ব্যবহার করেছিলাম সেই কিওয়ার্ড থিম গুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলেই শুধুমাত্র আমার ওয়েবসাইট থেকে আমি যে অ্যাডটা ক্রিয়েট করছি সেই কস্টটা আসবে সেই এই কিওয়ার্ডের উপর ডিফেন্স করে। এই কিওয়ার্ড লিখে যদি কেউ, এখন আমার ওয়েবসাইটে আরো অনেক কিওয়ার্ড থাকতে পারে, তাই না? আমার ওয়েবসাইটে অনেক কিওয়ার্ড আছে, অন্য একটা কিওয়ার্ড লিখে যদি আমার ওয়েবসাইটটা চলে আসে অর্গানিকলি তাহলে কোনো কস্ট হবে না, এটা গুগল কাউন্ট করবে না। তাদের যে সাথে আমার যে চুক্তি সেই চুক্তি অনুযায়ী এই কিওয়ার্ড গুলো নিয়ে যদি কেউ সার্চ করে তাহলে যদি আমার ওয়েবসাইটে এসে ক্লিক করে, অর্থাৎ আমার ওয়েবসাইটে ভিজিট করে এই অ্যাডটা, যেমন আমরা এটাতে এটা লিখে সার্চ
সার্চ করেছিলাম যখন, তখন কিন্তু এটা আসছিল। আমরা যদি এটাতে একটু ভিজিট করি তাহলে কিন্তু এই ওয়েবসাইটের যে অনার আছে সে যখন অ্যাড ক্রিয়েট করেছিল তাকেও কিন্তু এরকম একটা প্রিভিউ দিয়েছিল যে এতজন মানুষ ক্লিক করবে, এতজন মানুষের ইমপ্রেশন হবে। অর্থাৎ গুগল তার একটা ভিজিটর দিতে পারলো তাকে। আমি এই যে এটাতে ক্লিক করলাম, এই ওয়েবসাইটটাতে ভিজিট করলাম, একজন কাউন্ট হয়ে গেল। অর্থাৎ আমিও যেরকম একটা অ্যাড ক্রিয়েট করেছি, এখানে কতজন মানুষ ভিজিট করবে এরকম একটা লিমিট দেখাচ্ছে। এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে আমার ওয়েবসাইটকে খুঁজে পায়, তাহলে যদি কেউ ক্লিক করে একজনকে কাউন্ট করে ফেলবে গুগল। অবশ্যই আমাদের এই রেজাল্ট রিপোর্ট অবশ্যই দেখাবে। যখন আমরা এটাকে লঞ্চ করব তখন এটা রিপোর্ট আকারে দেখাবে। তো আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, সম্পূর্ণ প্রিভিউ চেক করে দেখলাম সব ঠিকঠাক আছে। এরপরে নেক্সটে ক্লিক করছি। তো দেখেন এখানে যে স্পেসটা সেটা হচ্ছে সেটআপ বিলিং। আমরা কোন দেশে টাকা প্রদান করব। এখন বিষয় হচ্ছে ক্লায়েন্টের সাথে যেটা কন্টাক্ট হবে, যদি কন্টাক্ট হয় যে অ্যাডের টাকা সহ আমাকে পে করতে হবে, তাহলে অবশ্যই আমার কার্ড ডিটেইলস এখানে প্রোভাইড করতে হবে, কোন দেশি টাকা আমি দেব। যদি ক্লায়েন্টের টাকা হয় তাহলে কোন দেশি ক্লায়েন্ট সেই দেশের টাকা সেখানে সিলেক্ট করতে হবে। এরপরে কার্ডের ইনফরমেশন আমাদেরকে এখানে দিতে হবে। দেখেন এখানে কার্ডের ইনফরমেশন, যদি ট্যাক্স থাকে সেই ট্যাক্সের ইনফরমেশন এখানে দিতে হবে। হ্যাঁ, টোটাল পেমেন্ট মেথড, কার্ডের ডিটেইলস যেটা দেখেন এখানে কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট, সিকিউরিটি যে কোডটা থাকে সেইটা। এরপরে জাস্ট টার্মস এন্ড কন্ডিশনটা আমরা এগ্রি করে সাবমিটে ক্লিক করব, তাহলে আমাদের এই অ্যাডটা রানিং হয়ে যাবে, অর্থাৎ লঞ্চ করবে। ওকে, এই ছিল আমাদের গুগল অ্যাডওয়ার্ডের ব্যাপার। একদমই ইজি, এটা ক্রিয়েট করার কোনো ব্যাপারই না। আপনারা যদি ট্রাই করেন এটা ইজি করে ফেলতে পারবেন। হ্যালো, আচ্ছা আমরা যে হচ্ছে ইয়েতে দেখেছিলাম যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে মানে একটা নির্দিষ্ট ডেট দেওয়া থাকে, যে এখানে দেখলাম যে 1 মাসে কিংবা প্রতি মান্থে কাট দেওয়া এত ডলার করে। তো আচ্ছা, আমরা এখানে সর্বনিম্ন 1 মাসের জন্য আমাদের ক্যাম্পেইন করতে হবে। কার্ডের সিভিসিটা কি? সিভিসি নাম্বারটা হচ্ছে আপনার আমাদের কার্ডের অপোজিটে 3 ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকে। হ্যাঁ, প্রত্যেকটা মাস্টার কার্ডে, মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড, যেটা আমাদের ভিসা কার্ডের প্রত্যেকটার অপোজিটে যে বললেন কার্ডের সিভিসিটা বুঝি নাই, নেটটা চলে গেছিল। আচ্ছা, সিভিসিটা হচ্ছে আমাদের মাস্টার বা ভিসা কার্ডের অপোজিট পৃষ্ঠায় একটা সিকিউরিটি 3 ডিজিটের সিকিউরিটি কোড থাকে। হ্যাঁ, সেই কোডটাই হচ্ছে সিভিসি নাম্বার। ও আচ্ছা আচ্ছা, এখানে কি মানে 1 মাস পরে কি একটা অটোমেটিক অফ হয়ে যাবে নাকি হচ্ছে আপনি চাইলে এখন এটাকে রিনিউয়াল করতে পারেন। আপনি যতদিন গুগলকে টাকা প্রদান করবেন আপনার এই যে সার্চ রেজাল্টে এই অবস্থায় থাকবে। টাকা দেওয়া বন্ধ করে দেবেন, গুগল অটোমেটিক্যালি এটা আপনারটা অফ করে দেবে। অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাডওয়ার্ডটা এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে সবসময় ক্রিয়েট হবে। যে জিমেল দিয়ে আপনি চাইলে এই জিমেলটাকে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন ওই জিমেলের উপরে ক্লিক করলে আমি চাইলে অন্য কোনো জিমেল দিয়েও এটা করতে পারি। ওকে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমরা ইতিপূর্বে কোনো কাজ করেছি কিনা এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসবে। ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দেবে তখন আমাদেরকে কিন্তু অবশ্যই প্রশ্ন করবে ইতিপূর্বে কাজ করেছে কিনা, কি এক্সপেরিয়েন্স আছে, এই বিষয়গুলো কিন্তু জানতে চাইবে। আপনারা এই সেকশনে আসবেন এবং এই সেকশনে আসার পরে সবাই যে কোনো আপনাদের যে blogger.com করেছেন সেই ব্লগার নিয়ে আপনারা এই পর্যন্ত আসবেন। যে কিওয়ার্ড আছে, যে টাইটেল আছে, যে ডেসক্রিপশন আছে
এই সেকশনে আসার পরে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদের কাছেও রেখে দিবেন এবং আমাদের গ্রুপে জমা দিবেন। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সবাই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনার এই যে অ্যাড ক্রিয়েট করেছেন সেটার প্রিভিউ কিন্তু আমি চেক করব। অ্যাডের প্রিভিউ যেটা এটা আমি চেক করব সবার। তো কি টার্গেট করেছেন এবং কিওয়ার্ড কিগুলো কি দিয়েছেন, বাজেট কেমন সেট করেছেন, কোন এরিয়া দিয়েছেন, সেটার উপরে ডিফেন্স করে আপনার কেমন ক্লিক ইমপ্রেশন আসবে সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমি দেখব এবং ক্লায়েন্ট আপনাকে এসে জিজ্ঞেস করবে ইতিপূর্বে আপনি করেছেন কিনা। তো এটার প্রুফ দেখানোর জন্য হলেও আপনাকে এই পর্যন্ত এসে এটা রেখে দিতে হবে। এখন আপনাদের কাজ হচ্ছে সবাই গুগল অ্যাডওয়ার্ডে একটা অ্যাড ক্রিয়েট করবেন, যেটা লঞ্চ করব না আমরা, কিন্তু এই পর্যন্ত আসবো। আচ্ছা, তার আগে যে বিষয়টা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স গত দিনেরটা মেবি বাকি আছে, গত দিন